আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউ কর্তৃক আয়োজিত ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার ফিনান্সের আজকে তৃতীয় ক্লাস। মেন্টর হিসেবে আছি আমি মোহাম্মদ গোলাম হাবিব রাব্বানী, সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে বিবিএ এমবিএ সম্পূর্ণ করেছি। তাহলে চলেন শুরু করা যাক। আমাদের আজকে মেইনলি 5টা টপিক হলেও আমরা আমাদের ফোকাস থাকবে 3টা টপিকে। এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। আমরা জানি যে ক্যাপিটাল বাজেটিং জিনিসটা কি। ক্যাপিটাল বাজেটিং হচ্ছে যে আমার সামনে অনেকগুলো ইনভেস্ট করার সুযোগ থাকতে পারে, তা আমি তো চাইলেও সবগুলোতে ইনভেস্ট করতে পারবো না, কনস্ট্রেইন্ট আছে। তো আমার সবগুলো তো আমাকে সেম রিটার্ন দিবে না। তো আমি কোন কোন প্রজেক্টগুলোতে ইনভেস্ট করব, এই ব্যাপারটা আমরা ডিটেলসে দেখব এই ক্যাপিটাল বাজেটিংয়ে। এরপর হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। তা আমি হচ্ছে যখন এই যে ইনভেস্ট করব, ইনভেস্ট করার জন্য যে ফান্ডটাই ফান্ড কালেকশনের জন্য যে আমার বিভিন্ন খরচ আছে, আমি যদি লোন নেই তার ইন্টারেস্ট দিতে হবে, শেয়ার ইস্যু করলে শেয়ার হোল্ডারদের, সেটা কমন শেয়ার হোল্ডার হোক প্রিফারেন্স শেয়ার হোল্ডার হোক, তাদেরকে হচ্ছে ডিভিডেন্ড দিতে হবে। তো এই যে খরচটা, ক্যাপিটাল আমি যে ফান্ড কালেক্ট করব সেটার যে খরচ বা কস্ট, সেটা নিয়ে আমরা কথা বলবো কস্ট অফ ক্যাপিটালে। এরপর ফাইন্যান্সিয়াল লেভারেজ, ক্যাপিটাল স্ট্রাকচার, কর্পোরেট ট্যাক্স। আমরা ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে বেশি আলোচনা করব, ফাইন্যান্সিয়াল লেভারেজ আর কর্পোরেট ট্যাক্সটা নিয়ে কম্পারেটিভলি কম আলোচনা করব। তো ক্যাপিটাল স্ট্রাকচারটা কি? ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে এই যে আমি ফান্ড কালেক্ট করব, এখন আমি যেরকম বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করলে বিভিন্ন রকম রিটার্ন পাবো, সেমভাবে আমি যখন বিভিন্ন সোর্স থেকে ফান্ড কালেক্ট করব, এক একটা সোর্সকে আমার বিভিন্ন রকম পেমেন্ট দিতে হবে। আচ্ছা, তো এর কোনটা কতটুকু ইউজ করব আমি কি ফিক্সড রেটে যে পেমেন্টগুলো করতে হয়, যেমন ব্যাংক থেকে যদি লোন নেই, আমি ডেট ইস্যু করি বা এই বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করি বা শেয়ার যদি ইস্যু করি, তাহলে এই যে শেয়ার আমি কতটুকু ইস্যু করব, শেয়ার ইস্যু করে কতটুকু ফান্ড কালেক্ট করব, ক্যাপিটাল রেজ করব, আর হচ্ছে আমি কতটুকু লোন নেব, বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করব। সো সেই বিষয়টা, সেই স্ট্রাকচারটা কেমন হবে আমার ফান্ড কালেকশনে, সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। আর ফাইন্যান্সিয়াল লেভারেজ আর কর্পোরেট ট্যাক্স নিয়ে আমরা কথা বলবো। ফাইন্যান্সিয়াল লেভারেজ কি? যে ফাইন্যান্সিয়াল লেভারেজ হচ্ছে যে একটা ফার্ম ডেট ইউজ করে যখন প্রফিট ম্যাক্সিমাইজ করতে চায়, তো কতটুকু ডেট ইউজ করতে পারবে, সে কতটুকু ডেট ইউজ করলে আমরা জানি যে কি হয়। ডেট ইউজ করলে ডেটের একটা ট্যাক্স শিল্ড পাওয়া যায়, মানে ডেটের পেমেন্টটা যেহেতু ট্যাক্স পেমেন্ট করার আগে করে দিই আমরা, তো এখানে একটা ট্যাক্স বেনিফিট পাওয়া যায় যেটাকে ট্যাক্স শিল্ড বলা হয়। তো সেটা পাওয়া যায়, কিন্তু এখানে রিস্কটা কি? রিস্কটা হচ্ছে ডেট যদি অনেক বেশি ইউজ করা হয়, তাহলে যারা শেয়ার হোল্ডার বা শেয়ার কিনতে চাচ্ছে এই কোম্পানির, তখন তারা ভাবে যে এই কোম্পানিটা যেহেতু অনেক বেশি লেভারেজ ইউজ করে, অনেক বেশি ফিক্সড ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, তাহলে নেট প্রফিটটা এদের কম হবে। কারণ হচ্ছে নেট প্রফিট বের করার আগেই তাদেরকে হচ্ছে অনেক বেশি ফিক্সড পেমেন্ট করে দিতে হচ্ছে, যার কারণে তারা ভাবে যে আমাদের হয়তো, আমরা যেহেতু ডিভিডেন্ড পাবো, কি নেট প্রফিটের একটা অংশ হচ্ছে, একটা অংশ ফার্ম রিটেইন করবে আর একটা অংশ আমাদের ডিভিডেন্ড হিসেবে দিবে। তাহলে আগেই যদি অনেক বেশি ফিক্স পেমেন্ট করে ফেলে, তাহলে তো এই ফার্মের নেট প্রফিট কমে আসবে। নেট প্রফিট কম হলে আমাদের ডিভিডেন্ড কম দিবে, আর ডিভিডেন্ড যেহেতু একটা রেগুলার ইনকাম শেয়ার হোল্ডারদের, তাহলে তারা কি, মানে একটা অ্যাট্রাকটিভনেস কমে যাবে ওই শেয়ারের, তারা সহজে ওই শেয়ার কিনতে যাবে না। তো ভালো কোম্পানি হলে আলাদা বিষয়, তো কোম্পানিটা যদি কম্পারেটিভলি খারাপ হয় সেটা। কর্পোরেট ট্যাক্স হচ্ছে ওই কর্পোরেশনগুলোর ক্ষেত্রে, জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে যে ট্যাক্স রেটটা আরোপ করা হয়, তো এই ট্যাক্স রেটেই আসলে ট্যাক্স শিলটা পায়, যে যতটুকু ডেট ইউজ করে সেখান থেকে, ওই ডেটের অ্যামাউন্ট থেকে ওই আপনার যতটুকু ট্যাক্সের পার্সেন্টেজ, ওইটা হচ্ছে ট্যাক্স শিল্ড আকারে তারা হচ্ছে এই বেনিফিট পায় এই কর্পোরেট ট্যাক্স পেমেন্টের মাধ্যমে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো শুরুতেই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। আচ্ছা, ক্যাপিটাল বাজেটিং, তাহলে শুরুতে বললাম যে ক্যাপিটাল বাজেটিং হচ্ছে কোম্পানি ইউজ করে কি, যে বিভিন্ন রকম প্রজেক্ট, মেজর প্রজেক্ট আর ইনভেস্টমেন্ট হতে পারে যে নতুন কোনো প্ল্যান বা ইকুইপমেন্ট। এখন ধরেন আমরা যদি একটা বিজনেসের কথা চিন্তা করি, যে আমরা ভাবি যে ঢাকা শহরে হচ্ছে বাসা ভাড়া অনেক বেশি, তো আমরা একটা বিল্ডিং, 5তলা একটা বিল্ডিং দিলাম, দিয়ে সেটা ভাড়া দিলাম, সেখান থেকে আমাদের অনেক ক্যাশ ইনফ্লো প্রত্যেক মাসে। আমরা যদি একটা 5তলা বিল্ডিং করি, 3টা করে ইউনিট যদি করি, 15টা ইউনিট হচ্ছে, তো 15টা ইউনিট করে যদি 20,000 টাকা করে আমি ভাড়া দিই, ধরেন 3 লাখ টাকা, তাহলে প্রত্যেক মাসে হচ্ছে আমার 3 লাখ টাকা হচ্ছে কি ইনকাম। তাহলে যে আমি চিন্তা করতেছি যে
প্রত্যেক মাসে 3 লাখ টাকা, বছরে হচ্ছে 3 × 12 36 লাখ টাকা। এইভাবে আমি চিন্তা করতেছি আমার এরকম এরকম ক্যাশ ইনফ্লো হবে। এখন এটা দেখেই কি আমি এই প্রজেক্টটাতে যাব, মানে এখানে ইনভেস্ট করব, একটা বিল্ডিং তৈরি করব, একটা নিউ প্ল্যান্ট তৈরি করব, করে আমি একটা বিল্ডিং মানে ভাড়া দিয়ে দেব? না, এখানের সাথে কি কি খরচ আছে সেই জিনিসগুলো আমাকে চিন্তা করতে হবে, যে একটা বিল্ডিং তৈরি করতে কত খরচ, সেই খরচটা ইনফ্লো আউটফ্লো এর পার্থক্যটা আমাকে দেখতে হবে। তো এই ক্যাপিটাল বাজেটিং আমরা হিসেব করার জন্য মানে কী কী স্টেপ ফলো করি সেটা দেখব। প্রথমে আসি যে পটেনশিয়াল যে অপরচুনিটিসগুলো আছে। এখন দেখেন, ধরেন আপনার কাছে 10 লাখ টাকা আছে, এখন 10 লাখ টাকা দিয়ে আপনি বিল্ডিং করবেন নাকি একটা গ্রোসারি শপ দিবেন, মানে ইনভেস্টমেন্টটা আপনি কোথায় করবেন তার কিন্তু বিভিন্ন অপরচুনিটি আছে। এখন এই অপরচুনিটিগুলোর মধ্যে দেখতে হবে আপনি কোনটা চুজ করবেন। তাহলে আগে অপরচুনিটিগুলো আইডেন্টিফাই করা, যে আমি এই বিজনেস করব বা ব্যাংকে টাকা রাখবো বা হচ্ছে একটা বিল্ডিং দিব, এই যে অপরচুনিটিগুলো সেগুলো আগে আইডেন্টিফাই করা আপনার কাজ। নেক্সট কি, এস্টিমেট অপারেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন কস্ট। তাহলে এই যে আপনি আইডেন্টিফাই করলেন যে এই যে আমার 3টা ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে, এখন 3টা থেকে কি আপনি সেম বেনিফিট পাবেন? তাইলে এই 3টা থেকে যেমন সেম বেনিফিট পাবেন না, আবার 3টার কস্টও কিন্তু সেম না। তো এই অপারেশনাল আর ইমপ্লিমেন্টেশন, এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে যে খরচটা সেটা আপনাকে কনসিডার করতে হবে। নেক্সট কি, এস্টিমেট ক্যাশ ফ্লো আর বেনিফিট। তাহলে এরপর আপনি খরচ বিবেচনা করলেন, একটা প্রজেক্টের বিভিন্ন প্রজেক্ট আপনি আইডেন্টিফাই করলেন, এরপর হচ্ছে আপনি কতটুকু খরচ হবে এটা ইমপ্লিমেন্ট করতে, এর অপারেশনের সাথে কতটুকু খরচ সেটা বিবেচনা করলেন। এরপর হচ্ছে কি, এখান থেকে যে আপনি বেনিফিট পাবেন, ইনফ্লোটা হবে, ক্যাশ ফ্লো বা বেনিফিট, সেটা আপনি কনসিডার করলেন বা এস্টিমেট প্রজেক্ট করলেন। এরপর কি, অ্যাসেস রিস্ক অফ দ্য প্রজেক্ট। এখন যে কোনো বিজনেসেই যান, ঝুঁকি কিন্তু আছে। সো আপনি যদি বিল্ডিং বানান সেখানেও ঝুঁকি আছে, একটা বিজনেস শুরু করলেন সেখানেও লস হওয়ার চান্স আছে। তাইলে আপনার যে ইনভেস্টমেন্ট করার যে সুযোগ, প্রত্যেকটাতে কিন্তু ঝুঁকি আছে, সেই ঝুঁকিটাও আপনাকে বিবেচনা করতে হবে বা অ্যাসেস করতে হবে যে কতটুকু ঝুঁকি আছে। এরপর হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য প্রপোজড প্রজেক্ট। এখন আপনি সব কিছু বিবেচনা করে তারপর হচ্ছে সিদ্ধান্ত নেবেন যে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করবেন কিনা, বা আপনার শুরুতে মনে হয়েছিল আপনি আইডেন্টিফাই করছিলেন 5টা প্রজেক্ট, ফাইনালি আপনি কোনটা অ্যাকসেপ্ট করলেন, যে একটাও হতে পারে, 2টাও হতে পারে, আপনার প্রজেকশন অনুযায়ী যে কোনটা আপনি ইমপ্লিমেন্ট করবেন। নেক্সটে আসি যে এই যে প্রজেক্টগুলোর কথা আমরা বলতেছি, এই প্রজেক্টগুলো কী কী রকম হতে পারে। প্রথমত মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট কি, যে এই প্রজেক্টগুলোর হচ্ছে ধরুন সেম রিসোর্স, এই ক্যাপিটাল, টাইম, মার্কেট শেয়ার, এই সেম রিসোর্স ইউজ করে। মানে হচ্ছে ধরেন আপনার কাছে 10 লাখ টাকা আছে, এখন 2টা প্রজেক্টে 10 লাখ 10 লাখ করে 20 লাখ টাকা লাগবে। এখন আপনি তো 10 লাখের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন, এখন আপনি চাইলেও তো 10 লাখ টাকা হচ্ছে 2টাতে 20 লাখ বানায় ইনভেস্ট করতে পারেন না। সো আপনার যদি এই যে রিসোর্সের লিমিটের কারণে আপনি হচ্ছে এই 2টা প্রজেক্ট দেখতেছেন সেম, হ্যাঁ আপনি ক্যালকুলেট করে দেখলেন যে 2টা প্রজেক্ট থেকেই আমি বেনিফিট পাবো, 2টাই হচ্ছে আমরা পরবর্তীতে কথা বলি এনপিভি নিয়ে, 2টারই এনপিভি পজিটিভ, মানে আপনি চাইলে 2টাতেই ইনভেস্ট করতে পারেন, কিন্তু আপনার রিসোর্সের লিমিটেশনের কারণে আপনাকে একটা বেছে নিতে হচ্ছে। আবার মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের আরেকটা হচ্ছে, তারা হচ্ছে অল্টারনেটিভ সলিউশন দেয় সেম নিডের। অল্টারনেটিভ সলিউশন কি, ধরেন যে এখন এই যে প্রচুর বৃষ্টি হয়, যে আমি ক্লাস নিতে আসলেই গত ক্লাসে ভিজে গেছি, আজকেও ছাতা ছাড়া আসছি, তো এখন আপনি কি করতে পারেন, ধরেন একটা ছাতার বিজনেস দিতে পারেন, একটা রেইনকোটের বিজনেস দিতে পারেন, 2টাই কিন্তু সেম নিডটা হচ্ছে ফুলফিল করতেছে। এখন অনেকে বলতে পারেন যে গরমের সময় তো রোদ্রের মধ্যেও হচ্ছে ছাতা ইউজ করা যায়, তো আপনি এই 2টা মোটামুটি সেম নিডটাকে আপনি চাচ্ছেন যে বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো একটা কিছুর বিজনেস দিবেন, তাহলে 2টা প্রজেক্টই আপনার সেম নিডের সলিউশন দিচ্ছে। তো এই 2টার মধ্যে আপনি বেছে নিলেন যে আপনি ছাতার বিজনেস করবেন। তো এই যে 2টা প্রজেক্ট মিউচুয়াল এক্সক্লুসিভ ছিল, ধরুন 2টা প্রজেক্টে এখন আপনার 10 লাখ টাকা দিয়ে শুরু করতে হবে, তো আপনার কাছে আছে 10 লাখ, 2টা শুরু করতে পারতেছেন না, এই 2টার মধ্যে আপনি একটা বেছে নিলেন, মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট। এরপর কি, ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট কি, দ্য প্রজেক্ট হুজ ক্যাশ ফ্লো আর নট অ্যাফেক্টেড বাই দ্য অ্যাকসেপ্ট অর রিজেক্ট ডিসিশন অফ আদার প্রজেক্ট। তাহলে যে প্রজেক্টটা আমি অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব, এটা অন্য কোনো প্রজেক্টের উপর ডিপেন্ড করেন না। আচ্ছা,
তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, যে আমি একটা প্রজেক্ট নিলে সেটা ডিপেন্ড করে না অন্য কোনো প্রজেক্টের উপর। আমার ধরেন 10 লাখ টাকা আছে, এখন 3 লাখ করে 3টা প্রজেক্ট আমার সামনে আছে। আমি এখন ক্যালকুলেট করে দেখলাম যে 2টা থেকে আমার হচ্ছে পজিটিভ এনপিভি আসবে, 2টা থেকে আমার রিটার্ন আসবে, আমার আউটফ্লোর চেয়ে ইনফ্লো বেশি হবে, আরেকটা থেকে কম হবে। তাহলে আমি এই 2টা অ্যাকসেপ্ট করলাম। মানে এই যে থার্ডটা আমি রিজেক্ট করলাম, এইটার সাথে আমি ফার্স্ট 2টা যে অ্যাকসেপ্ট করলাম এটার কোনো সম্পর্ক নাই, বা থার্ডটা রিজেক্ট করবো কি না এটার সাথে ফার্স্ট 2টার কোনো রিলেশন নেই, এই 2টা আলাদা আলাদা। ইন্ডিপেন্ডেন্ট বুঝতে সমস্যা হলে ডিপেন্ডেন্টটা দেখলে আরও ভালোভাবে ক্লিয়ার হবেন যে তাহলে ডিপেন্ডেন্ট প্রজেক্ট কোনটা, যেটার অ্যাকসেপ্টেন্স বা রিজেকশন আরেকটার উপর ডিপেন্ড করে। কেমন দেখেন, যদি একটা সফটওয়্যার আপডেট প্রজেক্টে আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আগে ডাটাবেস আপগ্রেড করা লাগবে। যে আপনি একটা সফটওয়্যার আপডেটের প্রজেক্টে ইনভেস্ট করবেন, তাহলে সফটওয়্যার আপডেটের জন্য আগে ডাটাবেসটা আপডেট করা লাগবে। তো ডাটাবেস যদি আপডেট না থাকে তাহলে এই সফটওয়্যার আপডেটের প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করা যাবে না। তাহলে এই সফটওয়্যার আপডেটের প্রজেক্টটা ডিপেন্ড করতেছে আপনার এই ডাটাবেস আপগ্রেডের প্রজেক্টের উপর, এটা ডিপেন্ডেন্ট। সেমভাবে দেখেন, একটা কনস্ট্রাকশন প্রজেক্ট মাইট এন্ড দ্য কমপ্লিশন অফ দ্য আর্কিটেকচারাল ডিজাইন। এখন আপনি একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন শুরু করবেন, এই প্রজেক্টে ইনভেস্ট করবেন, তো ওই বিল্ডিংয়ের যদি ডিজাইন না থাকে তাহলে কিন্তু এটা করা পসিবল না। সো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, যে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে গেলে সেটা আরেকটা প্রজেক্টের অ্যাকসেপ্টেন্স বা রিজেকশনের উপর ডিপেন্ড করে। এখন আসি মেজর ইনভেস্টমেন্ট ডিসিশন। এই যে ক্যাপিটাল বাজেটিংয়ের সাথে মেজর ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো রিলেটেড কীভাবে, যে একটা প্রজেক্ট অ্যাকসেপ্টেড হবে না রিজেক্টেড হবে সেটা আপনার অ্যানালাইসিস করতে হবে। কীভাবে অ্যানালাইসিস করবেন, মেইন থিম হচ্ছে কি, যে আমি ইনফ্লো আর আউটফ্লো দেখব। যদি আমার ইনফ্লো ইজ গ্রেটার দেন আউটফ্লো হয় তাহলে আমি ইনভেস্ট করবো, আদারওয়াইজ করবো না। অ্যামং দ্য মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট হুইচ ওয়ান ইজ টু বি সিলেক্টেড। এখন ধরেন 3টা প্রজেক্ট আছে, আপনি অ্যানালাইসিস করে দেখলেন এই 3টাতে ইনভেস্ট করা যায়, 3টা থেকে আমি বেনিফিট পাবো, তাহলে এই 3টার মধ্যে কোনটাতে ইনভেস্ট করব। কারণ এনপিভির কথা চিন্তা করলে যে 3টার মধ্যে আমি দেখলাম যে কোনটার এনপিভি বেশি, এভাবে। তাহলে 3টাতেই যেহেতু আমি ইনভেস্ট করতে পারবো না, আমার যেহেতু লিমিটেশন আছে, সো একটা যেটা থেকে আমি ম্যাক্সিমাম আউটকাম পাবো সেটাতে ইনভেস্ট করব। ফাইনালি হচ্ছে এই যে ক্যাপিটাল রেশনিং, এই যে আপনার যে ক্যাপিটালের লিমিটেশন আছে, ইনভেস্টমেন্ট করার যে লিমিটেশন আছে, সেই জিনিসটাই ক্যাপিটাল রেশনিং দিয়ে বোঝা যায় যে কি এটা একটা ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি হোয়ার এ কোম্পানি অর ইনভেস্টার লিমিট দ্য নাম্বার অফ প্রজেক্ট ইট আন্ডারটেক ডিউ টু লিমিটেড ফান্ড। এখন আপনার ফান্ডের লিমিটেশন থাকার কারণে আপনি যে চাইলেও হচ্ছে একাধিক প্রজেক্ট বা অনেকগুলো প্রজেক্টে ইনভেস্ট করতে পারতেছেন না, সেই প্রসেসটাকে বলা হয় ক্যাপিটাল রেশনিং। আচ্ছা, এরপর আসি ক্যাপিটাল বাজেটিংয়ের সাথে কী কী প্রবলেম জড়িত। মানে এই যে আমি বললাম এত সুন্দর সুন্দর কথা বলতেছি যে ক্যাপিটাল বাজেটিং দিয়ে আমরা যাচাই করি প্রজেক্ট ইনভেস্ট করব কি করব না, তো এটার আবার প্রবলেম কি, এটা হচ্ছে লং টার্মে ক্যাশ ফরকাস্ট করা ডিফিকাল্ট। সেটা কি, যে আপনি ধরেন একটা প্রজেক্টের লাইফ এক্সপেক্টেন্সি সাপোজ ধরছেন যে 30 বছর, এখন এই 50 বছর পর এর ক্যাশ ফ্লো কেমন হবে সেইটা এখন বসে এস্টিমেট করা অনেক ডিফিকাল্ট। কারণ অনেক আনসার্টিনিটি আছে, অনেক পলিটিক্যাল ইনস্টেবিলিটি আসতে পারে, এই সেই, তারপর হচ্ছে ইকোনমি কলাপস করতে পারে, বিভিন্ন রকম ফ্যাক্টর আছে, যে কারণে আপনার লং টার্মের যে ক্যাশ ফ্লোটা সেটা হচ্ছে এস্টিমেট করা ডিফিকাল্ট। এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিংয়ের প্রবলেম। এরপর কি, ফিগারিং আউট প্রপার ডিসকাউন্ট রেট। এই যে আমরা একটা ডিসকাউন্ট রেট ধরেন যখন এনপিভি ক্যালকুলেট করব বা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করব, তখন আমরা কি একটা ডিসকাউন্ট রেট ধরে নিই। তো এই ডিসকাউন্ট রেটটা ক্যালকুলেট করা ডিফিকাল্ট, কারণ এর সাথে ইনফ্লেশন জড়িত, তারপর মার্কেট ইন্টারেস্ট রেট কন্টিনিউয়াসলি চেঞ্জিং। সো এগুলোর কারণে হচ্ছে যে প্রপার ডিসকাউন্ট রেট, এই ডিসকাউন্ট রেটটাকে বলা হচ্ছে কিন্তু হার্ডল রেট। এই হার্ডল রেটটা বা মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এইটা হচ্ছে এই ফিগার আউট করা ডিফিকাল্ট। এরপর আমরা কিছু কোশ্চেন দেখি। আমরা ক্যাপিটাল বাজেটিং নিয়ে বেশ কিছু ইস্যু জানলাম। তো এই ক্যাপিটাল বাজেটিংয়ের সাথে রিলেটেড, ক্যাপিটাল বাজেটিং হচ্ছে কি, মূলধন বাজেটিং। তো এই মূলধন বাজেটিং জিনিসটা কি, একটা বিশ্লেষণাত্মক প্রক্রিয়া। এই যে আপনাদের বেশ কিছু ইনপুট দেখছি আমরা, যে আপনারা বলেন যে ক্লাসের মধ্যে যাতে আমরা বলে দিই যে কী ধরনের কোশ্চেন আসতে পারে। এখন ধরেন এটা এমসিকিউতে আসলো, মূলধন বাজেটিং কি।
মূলধন বাজেটিং কি, এই যে অপশনে হচ্ছে এরকম দেওয়া থাকলো যে একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্পগুলো বিশ্লেষণ করার প্রক্রিয়া। এখন অপশনে থাকলো দীর্ঘমেয়াদী প্রকল্প, স্বল্পমেয়াদী প্রকল্প বিশ্লেষণ করার প্রক্রিয়া, আরও দুইটা অপশন দেওয়া থাকলো। তো উত্তর হবে মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো বিশ্লেষণ করা বা লং টার্ম প্রজেক্টগুলো বিশ্লেষণ করার একটা প্রক্রিয়া। আচ্ছা, এর মূল উদ্দেশ্য কি? এই যে আমরা ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং করব, এটার কেন, এটার উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে লাভজনক প্রকল্প বেছে নিয়ে সম্পদ সর্বাধিক করা। প্রথম ক্লাসে আমরা দেখছি যে একটা ফার্মের মেইন গোল হচ্ছে কি, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। কার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন? ওনার বা শেয়ার হোল্ডারের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা। তাহলে ক্যাপিটাল বাজেটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে লাভজনক প্রকল্প বেছে নিয়ে, যে প্রজেক্ট থেকে আমাদের ইনফ্লো বেশি হবে সেটা বেছে নিয়ে ওনারের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা। নেক্সট হচ্ছে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ কেন? দেখেন, এই ক্যাপিটাল বাজেটিং ডিসিশনগুলো গুরুত্বপূর্ণ কারণ এই ডিসিশনগুলো হচ্ছে অপরিবর্তনীয়। আপনি 30 বছরের জন্য একটা প্রজেক্টে ইনভেস্ট করে ফেললেন, তারপর এই সিদ্ধান্তটা যদি ভুল হয়, তাহলে বুঝতেই পারতেছেন যেহেতু লং টার্ম ডিসিশন আর অনেক টাকা জড়িত, অনেক ক্যাপিটাল জড়িত, সো এই সিদ্ধান্তটা যদি ভুল হয় তাহলে হচ্ছে অনেক বড় লস হয়ে যাবে। এরপর হচ্ছে মূলধন বাজেটিংয়ের উদাহরণ, যেমন নতুন কারখানা স্থাপন, আমরা যেমন বিল্ডিংয়ের কথা বলতেছি, এরকম নতুন কারখানা স্থাপন কিংবা ব্যয়বহুল যন্ত্রপাতি, আপনি একটা মেশিন কিনলেন, একটা ফ্রিজ কিনলেন, একটা কম্পিউটার কিনলেন, এই জিনিসগুলো হচ্ছে মূলধন বাজেটিংয়ের উদাহরণ, মানে যেগুলো লং টার্ম আবার কস্টলি দুইটাই। আচ্ছা, এর সীমাবদ্ধতা কি? ক্যাপিটাল বাজেটিংয়ের সীমাবদ্ধতা হচ্ছে ভবিষ্যৎ নগদ প্রবাহের সঠিক পূর্বাভাস দেওয়া কঠিন এবং এতে ভুলের সম্ভাবনা থাকে। তাইলে এই যে আমি আজকে বসে এখন থেকে আমি গেস করতেছি, এই যে আমি আজকে বললাম যে আমি একটা 5তলা বিল্ডিং বানাবো, প্রত্যেক ইউনিট থেকে 20,000 টাকা করে ভাড়া পাবো, এইটা কি আমি আজকে বসে বলতেছি? এটা কি অদূর ভবিষ্যতে এরকমই থাকবে? 10 বছর পর চেঞ্জ হতে পারে। ধরেন একটা ডিবেটেবল ইস্যু যে ঢাকাকে রাজধানী হিসেবে স্থানান্তর করা উচিত কিনা, মানে ঢাকা এত জনবসতিপূর্ণ একটা সিটি, এখান থেকে রাজধানী ধরেন অন্য জায়গায় সরাই দেওয়া হলো, তখন কি এই ঢাকা শহরের এই বাসা ভাড়া, এখানে এত কলকারখানা, এত কিছু তো থাকবে না, তখন ধরেন আপনার বাসা ভাড়া অর্ধেক হয়ে গেল 10,000। আপনি ক্যাশ ইনফ্লো এখন গেস করতেছেন প্রত্যেক মাসে প্রত্যেক ইউনিট থেকে 20,000 টাকা পাবেন, মাসে আপনার 3 লাখ টাকা আসবে, কিন্তু সেটা দেখা গেল মাসে 1 লাখ বা 1.5 লাখ হয়ে গেল। তাহলে এই যে এই জিনিসটা, এই মূলধন বাজেটিংয়ের সীমাবদ্ধতা, যে আপনি আজকে বসে আপনার ফিউচারের ক্যাশ ফ্লোগুলো নিয়ে প্রেডিক্ট করতেছেন, যেটা সবসময় সঠিক নাও হতে পারে। এরপর কি, প্রকল্পের নির্বর্তমান মূল্য 0 হলে প্রকল্পটি কী হবে? আমরা এনপিবি নিয়ে পরে কথা বলবো, যে নির্বর্তমান মূল্য হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু এনপিবি, তাহলে 0 হলেও প্রজেক্ট গ্রহণযোগ্য, কিন্তু যদি নেগেটিভ হয় এনপিবি তখন আমরা সেটা রিজেক্ট করব। আচ্ছা, মূলধন খরচ কেন মূলধন বাজেটিংয়ে ব্যবহার করা হয়? মূলধন খরচ, কস্ট অফ ক্যাপিটাল ক্যাপিটাল বাজেটিংয়ে ব্যবহার করা হয়, কারণ কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে যে আমাদের ফান্ড কালেকশন করতে যে কস্টটা সেটা। তাহলে আমি ইনভেস্ট করব, হ্যাঁ হতে পারে এটা আমার নিজের ফান্ড, হতে পারে আমার বন্ধুবান্ধব বা পরিবার থেকে নেওয়া, আমি তো এমনও হতে পারে যে আমি ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্ট করব। আমি এই কারণে যে আমার ফান্ড কালেকশন করতে যে খরচগুলো, সেগুলো যেহেতু জড়িত ইনভেস্টমেন্টের সাথে, সেজন্য এটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটালও ইউজ করা হয় ক্যাপিটাল বাজেটিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, দুটি প্রকল্পের আইআরআর সমান হলে কি করব? এখন দুইটা প্রকল্প আমরা আইআরআর নিয়ে কথা বলি, ইন্টারনাল রেট অফ রিটার্ন, সেটা নিয়ে পরে কথা বলবো। তো আইআরআর সমান হলে আমরা এনপিবি ইউজ করব। তো এটা ছিল মোটামুটি ক্যাপিটাল বাজেটিং রিলেটেড কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আসি আমরা যে টুলস বা টেকনিক্স বা মেথড কি, এই যে আমরা ক্যাপিটাল বাজেটিং এই যে বলতেছি এই ডিসিশনগুলো নিব, ইনফ্লো আউটফ্লো দেখব, সেটা দেখার কি কি টেকনিক আছে। তো কিছু হচ্ছে ট্রেডিশনাল বা নন ডিসকাউন্টেড মেথড, মানে এগুলো ডিসকাউন্ট করা হয় না অ্যাজ ইউজুয়াল, যে অ্যামাউন্ট দেওয়া আছে ওইটাই ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ট্রেডিশনাল। আর মডার্ন ডিসকাউন্ট মেথড হচ্ছে এখানে এগুলো হচ্ছে আধুনিক, এগুলো বেশি গ্রহণযোগ্য। আর ডিসকাউন্টেড মেথড এগুলো ডিসকাউন্ট করে সে অ্যামাউন্টটা আমরা দেখি। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে হুইচ ইজ নট মডার্ন মেথড অফ ক্যাপিটাল বাজেটিং। ধরেন এবিসিতে এটা দেওয়া থাকলো, ডিতে এটা দেওয়া থাকলো, তাহলে অ্যান্সার হবে ডি। তাহলে আমরা 1 বাই 1 দেখব। প্রথমে আসি যে পেব্যাক অ্যানালাইসিস বা পেব্যাক পিরিয়ড কি। ধরেন আমি এই যে শুরুতে আমরা 10 লাখ টাকা ইনভেস্ট করলাম, এখন এই 10 লাখ টাকা
ফেরত পাইতে আমরা ব্রেক ইভেনে আসতে যে টাইমটা লাগবে সেটাই পেব্যাক পিরিয়ড। সেটা কি আমি যে গেস করছি যে মাসে 3 লাখ টাকা করে পাবো, তাহলে তো এটা হচ্ছে যদিও বাড়ির ক্ষেত্রে 10 লাখ না 10 কোটি টাকা ধরলাম, 10 কোটি টাকা যদি ইনভেস্ট করি এখন, তাহলে এটা আমার 10 কোটি টাকা উঠে আসতে সাপোজ হচ্ছে 25 বছর লাগবে, তাহলে এই 25 বছরটা হচ্ছে আমার পেব্যাক পিরিয়ডটা। আচ্ছা, তাহলে কি যে আমার ইনভেস্টেড যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা ফেরত পাইতে যে সময়টা লাগবে সেটাই হচ্ছে পেব্যাক পিরিয়ড। এরপর আসি অ্যাকাউন্টিং আর অ্যাভারেজ রেট অফ রিটার্ন। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন হচ্ছে অ্যাভারেজ যে নেট ইনকাম আর অ্যাভারেজ বুক ভ্যালু, অ্যাভারেজ নেট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ বুক ভ্যালু, এই নেট ইনকাম আর বুক ভ্যালুর যে রেশিওটা সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং আর অ্যাভারেজ রেট অফ রিটার্ন। আমরা একটা উদাহরণ দেখি যে অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা এআরআর ক্যালকুলেট করব কিভাবে। এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া আছে 60 টাকা, স্যালভেজ ভ্যালু হচ্ছে 20 টাকা। তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে শুরুতে যে আপনি টাকাটা খরচ করছেন কস্ট, স্যালভেজ ভ্যালু 20 টাকা মানে, আর ইউজফুল লাইফ 5 বছর। 5 বছর পর ধরেন আপনি একটা কি জিনিস কিনছেন, সেটার 5 বছর পর এটার ভ্যালু থাকবে 20 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন কি আমরা জানি যে ইজি 60 মাইনাস 20 ডিভাইডেড বাই 5। তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ ইকুয়াল ডেপ্রিসিয়েশন। তাহলে এই প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের 8 টাকা। এই যে 8 টাকা করে প্রত্যেক বছর এই আমাদের যে প্রোডাক্টটা, মেশিনারিটা, এটার হচ্ছে ভ্যালু কমে যাবে। আচ্ছা, আমাদের ইনক্রিমেন্টাল নেট ইনকামগুলো দিয়ে আছে। প্রথম বছরে হচ্ছে 3 টাকা লস, দ্বিতীয় বছরে 2 টাকা, এভাবে হচ্ছে 5 নম্বর বছরে দিয়ে আছে আমাদের 17 টাকা। আচ্ছা, বিগিনিং ফিক্সড অ্যাসেট এই যে শুরুতে 60 টাকা, এরপর 52 এভাবে দিয়ে আছে, লাস্ট ইয়ারে 28 টাকা। আর ডেপ্রিসিয়েশন প্রত্যেকটা থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে আমরা পাচ্ছি এন্ডিং ফিক্সড অ্যাসেট শুরুতে 52 টাকা আর শেষে হচ্ছে 20 টাকা। আচ্ছা, তাহলে আমাদের অ্যাভারেজ নেট ইনকাম কত হবে? আমাদের যেহেতু ইনক্রিমেন্টাল নেট ইনকাম দেওয়া আছে, তাহলে আমরা বিগিনিং আর এন্ডিং নেট ইনকাম নেব। তাহলে বিগিনিং হচ্ছে -3 টাকা, এন্ডিং হচ্ছে 17 টাকা ডিভাইডেড বাই 2, অ্যাভারেজ করলে আসবে 14/2, তাহলে 7। এই 7 টাকা হচ্ছে আমাদের অ্যাভারেজ নেট ইনকাম। এখন আমাদের কি করতে হবে? অ্যাভারেজ বুক ভ্যালু বের করতে হবে। অ্যাভারেজ বুক ভ্যালু কি? আমার শুরুতে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল এই যে 60 টাকা, বা বিগিনিং ভ্যালু ছিল 60 টাকা ফিক্সড অ্যাসেটের, আর এন্ডিং ভ্যালু হচ্ছে আমাদের 80 টাকা, এই 20 টাকা, সরি 20 টাকা। তাহলে 60 আর 20, 60 যোগ 20 ডিভাইডেড বাই 2, এই 40 টাকা হচ্ছে আমাদের, 40 টাকা হচ্ছে অ্যাভারেজ বুক ভ্যালু। তাহলে এই যে 40 আর 7, এই 7/40, এটা হচ্ছে আমাদের এআরআর বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। তাহলে 7/40 ইন্টু কত হবে? 100। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি দেখবো আসে 17.5%। তো এখানে একটু বলে নেই আপনাদের যে আপনারা 46 বিসিএসের কোশ্চেন অনেকে দেখছেন, যে আমি লাস্ট কয়েকটা বিসিএসের কোশ্চেন দেখছি যে 45 আর 46 রিটেন দেওয়ার জন্য মোটামুটি লাস্ট 5-6টা বিসিএসের কোশ্চেন দেখছি, রিটেন কোশ্চেন। তো ফাইন্যান্স থেকে ম্যাথ আসে নাই এরকম কিন্তু কোনো বিসিএসে হয় নাই, কিন্তু 46-এ কিন্তু টোটালি থিওরিটিক্যাল একটা কোশ্চেন হয়েছে। সো আপনারা এখন ভাবতে পারেন যে অনেক, আমাদের ফাইন্যান্স মানেই তো ম্যাথ, অনেক বেশি ম্যাথ থাকবে। সো পরীক্ষায় আসলে যদি একটা ম্যাথও না থাকে কিছু আসলে করার নেই, পুরোপুরি থিওরিটিক্যাল করলেও কিছু করার নেই। ইন্স্যুরেন্স, ব্যাংকিং বা ফাইন্যান্সের থিওরিটিক্যাল পার্ট থেকে যদি কোশ্চেন করে কিছু করার নেই। কিন্তু আমাদের যেহেতু অনেক সহজ সহজ ম্যাথের টপিক আছে, ছোট ছোট ম্যাথ দেওয়ার সুযোগ আছে, তো এগুলো থেকে ম্যাথ থাকবে আশা করি। তো ম্যাথের ক্ষেত্রে যে জিনিসটা নিয়ে প্যাচ আসবে সেটা হচ্ছে আপনাদের অতিরিক্ত তথ্য দেওয়া থাকবে। আমি বেশ কিছু ওই পাওয়ার সেক্টরের বেশ কিছু কোশ্চেন দেখলাম যেখানে হচ্ছে ধরেন কারেন্ট রেশিও ক্যালকুলেট করতে দিয়েছে। আপনার কারেন্ট রেশিও কি? যে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কিন্তু আপনার ওখানে ধরেন ফিক্সড অ্যাসেটের, প্রপার্টি, প্লান্ট, ইকুইপমেন্টের তথ্য দেওয়া আছে, লং টার্ম ডেটের তথ্য দেওয়া আছে, গুডউইলের তথ্য দেওয়া আছে, এরকম বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকবে। অনেকে হচ্ছে পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাবেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে যত ইনফরমেশন দেওয়া থাক সব কিন্তু আপনার ইউজ করতে হবে না, আপনার ফর্মুলার জন্য যতটুকু লাগে ততটুকু ইউজ করব। আচ্ছা, এটা ছিল আমাদের অ্যাকাউন্টিং বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন।
তো এখন এই অ্যাভারেজ রেট অফ রিটার্ন যদি 5% আসে বা আমাদের ওখানে যে 17.5% আসছে, এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় কি, দ্য প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু আর্ন 5 টাকা ফর এভরি 100 টাকা। তাহলে এই যে 100 টাকা বুক ভ্যালুর অ্যাগেনস্টে আপনার প্রফিট হচ্ছে 5 টাকা। তাহলে আমাদের 17.5 টাকা আসছে, মানে আপনি 100 টাকা ইনভেস্ট করে সেখান থেকে আর্ন করতে পারবেন 17.5 টাকা। আচ্ছা, এখন দেখি লিমিটেশন। এই যে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এটার লিমিটেশন কি? প্রথমেই দেখছি আমরা যে এটা নন ডিসকাউন্টেড একটা মেথড, তাহলে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে না। এর কাছে আজকের 100 টাকাও যা, আপনার 2 বছর পরের 100 টাকাও কিন্তু একই জিনিস। কিন্তু আমরা জানি যে টাইম ভ্যালু অফ মানি ফাইন্যান্সের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে আমার কাছে আজকে যে 100 টাকা আছে, এটা 2 বছর পর এটার ভ্যালু 100 টাকা থাকবে না। আজকের 2 বছর পর 100 টাকার চেয়ে আমার আজকের 100 টাকার ভ্যালুটা বেশি, কারণ আমি এটা লাভজনক প্রজেক্টে ইনভেস্ট করতে পারি। আচ্ছা, আরেকটা কি, এটা হচ্ছে ইনক্রিজড রিস্ক অফ লং টার্ম প্রজেক্ট, সেটা কনসিডার করে না। যেমন আজকে হতে পারে রিস্ক নাই, কিন্তু ইন ফিউচার যে এখানে রিস্ক বাড়তে পারে সেটা হচ্ছে এখানে কনসিডার করা হয় না। মানে লং টার্মের যে রিস্কটা, সেটা কনসিডার করা হয় না। ইটস অনলি ফাইন্যান্সিয়াল গাইড ফর প্রজেক্ট আর প্রপোজ অ্যান্ড ইমপ্লিমেন্টেড টু এনহ্যান্স আদার ইম্পর্টেন্ট ভ্যারিয়েবলস সাচ আস সেফটি, এনভায়রনমেন্টাল কনসার্ন। আচ্ছা, এটা শুধু আমাদের একটা নিউমেরিক্যাল ফিগার দেয় যে আপনি 100 টাকা ইনভেস্ট করলে 5 টাকা পাবেন, কিন্তু এখানের যে আরও যে ফ্যাক্টরগুলো আছে এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, সেফটি, তারপরে এই প্রজেক্টটা আসলে সেফ কিনা। ধরেন ঢাকা শহরে যদি আপনি এই যে বিল্ডিংয়ের কথা বলছি, বিল্ডিং করতে চান, তো আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন জরিপে দেখা গেছে মোটামুটি 7.5 মাত্রার ভূমিকম্প হলেও ঢাকা শহরের 60% বিল্ডিং কলাপস করার চান্স আছে। তো এই যে সেফটি ইস্যুটা, তারপর হচ্ছে ধরেন আপনি একটা বিজনেস করতেছেন এই যে ইয়ার সাথে, মাদকদ্রব্যের সাথে রিলেটেড, যেটা হচ্ছে ধরেন, বা হচ্ছে আপনি ইট ভাটা করতেছেন, এনভায়রনমেন্টাল যে একটা কনসার্ন আছে সেটা আপনি কনসিডার করতেছেন না। তো এই জিনিসগুলো এখানে কনসিডার করা হয় না। শুধু এটা একটা ফাইন্যান্সিয়াল গাইড, যে আমাদের একটা ফিগার দেখায়, একটা নাম্বার দেখায় যে তুমি এত টাকা ইনভেস্ট করলে এত টাকা পাবা, এটা বোঝায়। আচ্ছা, আচ্ছা, আরও হচ্ছে বিভিন্ন নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর থাকে, আবার টাইমের ইস্যুটা থাকে, যে বিভিন্ন টাইমের জন্য হচ্ছে এক একটা প্রজেক্টের এক একটা টাইম ফ্রেম থাকে, সেই জিনিসগুলো এখানে কনসিডার করা হয় না। তো এগুলো ছিল কি লিমিটেশন, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের লিমিটেশন। এবার আসি আমাদের বেস্ট যে মেথডটা অন্যতম, যে অন্য মেথডের মধ্যে যদি কন্ট্রাডিকশন ক্রিয়েট হয়, আমরা এটা ফলো করি, নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি। নেট প্রেজেন্ট ভ্যালু কি, যে একটা মেথড যেটা কি করে, কারেন্ট ভ্যালু অফ ফিউচার স্ট্রিম অফ পেমেন্ট ফ্রম এ কোম্পানির প্রজেক্ট আর ইনভেস্টমেন্ট। মানে হচ্ছে আমি এখন আমার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা সেটা, আর আমার ফিউচারের যে ক্যাশ ফ্লোগুলো হবে, সেই ক্যাশ ফ্লোগুলোর প্রেজেন্ট ভ্যালু আর ইনিশিয়াল যে ভ্যালু, এর পার্থক্যটাই হচ্ছে আমার এনপিভি। এখন আমি দেখা গেল যে আমি এখন 100 টাকা ইনভেস্ট করতেছি, করে আমি প্রত্যেক বছর হচ্ছে এখন থেকে 15 বছর হচ্ছে 10 টাকা করে আমার ইনফ্লো হবে। ওই 10 টাকা করে প্রত্যেক 10 টাকাকে আমি ডিসকাউন্ট করে বর্তমানে নিয়ে এসে দেখলাম যে আমার 100 টাকা ইনভেস্টমেন্ট, আমার ইনফ্লো হবে, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 110 টাকা, তাহলে আমার এনপিভি 10, তাহলে আমি ইনভেস্ট করব। আর যদি দেখি উল্টোটা, আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাই বেশি ফিউচার ক্যাশ ফ্লোর চেয়ে, ফিউচার ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোর চেয়ে, তাহলে আমি হচ্ছে এখানে ইনভেস্ট করব না। আচ্ছা, এনপিভি ক্যালকুলেট করা হয় কি, এই যে আমাদের যে ক্যাশ ফ্লোকে যে ইন্টারেস্ট রেট, মার্কেট ইন্টারেস্ট রেট, এই রেকর্ড রেট অফ রিটার্ন বা ডিসকাউন্টেড, এই ডিসকাউন্টেড দিয়ে আমি হচ্ছে কি করতেছি, ডিসকাউন্ট করে দেখতেছি যে এখানে আমার কত আসে। যদি আমার এখানে 100 আসে, এখানে হচ্ছে 95 আসে, তখন আমার এনপিভি হচ্ছে 5, তখন আমি কি করব, এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব। কিন্তু যদি এরকম হয় যে আমার ক্যাশ ফ্লো আসছে 100, আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 110, তাহলে যে -10, তাহলে আমি এটা রিজেক্ট করব। তাহলে এনপিভি আমার যখন পজিটিভ হবে তখন আমি হচ্ছে ইনভেস্ট করব, এনপিভি নেগেটিভ হলে আমি সেটা রিজেক্ট করব। এখন হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে, আরটি হচ্ছে নেট ক্যাশ ইনফ্লো। মানে হচ্ছে এমন তো হতে পারে, আমি ধরে নিচ্ছি যে আমার শুরুতে ফার্স্ট ইয়ারে হচ্ছে ইনফ্লো হইলো, এখন আমি
10 লাখ টাকা বিনিয়োগ করলাম আর প্রত্যেক বছর আমার 1 লাখ বা 50,000 কখনো 30,000 এরকম করে ইনফ্লো হবে, কিন্তু এরকমও তো হতে পারে কোনো বছর আউটফ্লো হয়েছে। তো এই জন্য আমরা নেট ইনফ্লোটা কনসিডার করব, যেখান থেকে আউটফ্লোটা বাদ দেওয়ার পর যতটুকু ইনফ্লো থাকে সেটা হচ্ছে আমরা কনসিডার করব। একই ফর্মুলা দুইটা। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি যে আমাদের ডিসকাউন্ট রেট হচ্ছে 5% আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের 500 টাকা। ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো 50, সেকেন্ড ইয়ারে 75, থার্ড ইয়ারে 100, ফোর্থ ইয়ারে 150 আর ফিফথ ইয়ারে 250। তাহলে এই প্রত্যেকটা এই ইনফ্লোকে আমি ডিসকাউন্ট করতেছি। ডিসকাউন্ট কীভাবে করব? 50 ভাগ 1 প্লাস 1.05, 75 ভাগ 1 প্লাস 0.05 স্কোয়ার। তো এভাবে হচ্ছে আমি ডিসকাউন্ট করে করে দেখলাম আমার এনপিভি আসে 21.32। তাহলে আমার এই প্রজেক্টটা হচ্ছে অ্যাকসেপ্ট করব। সো এখন এটা দেখে অনেকে বলতে পারেন ভাই এই ম্যাথগুলো তো আসলে ক্যালকুলেটর করা ছাড়া পসিবল না। হ্যাঁ, এরকম ম্যাথ দেওয়ার চান্স কম যেটাতে ক্যালকুলেটর লাগবেই। আবার আগেও আপনাদের গাইডলাইনের ভিডিওটাতেও আমি বলছি যে আপনাকে যে আবার অ্যালাউ করবে সেটাও কিন্তু হবে না, কারণ এখানে হচ্ছে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট আছে। যেমন বাংলার স্টুডেন্টকে আপনার ক্যালকুলেটর ইউজ করতে কেন দিবে? তার তো জেনারেল ম্যাথ আছে, বা তাদের যদি না দেয় শুধু আপনাদের দেওয়া হয়, আপনারা তো এই ক্যালকুলেটরটা জেনারেল ম্যাথ মেন্টালের পার্টি ইউজ করবেন। সো দেওয়ার চান্স নাই, এরকম ম্যাথ দেওয়ারও সম্ভাবনা খুবই কম। দু একটা দিলে অবশ্যই আপনারা স্কিপ করবেন। আচ্ছা, আসি এখন এনপিবির সুবিধা অসুবিধা। প্রথমেই টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে। হ্যাঁ, অবশ্যই করে। আমি এখন 10 লাখ টাকা বিনিয়োগ করছি, প্রত্যেক বছর 1 লাখ টাকা করে আমি সেকেন্ড ইয়ার থেকে আমি হচ্ছে যে ক্যাশ ইনফ্লো পাবো, সেটাকে কিন্তু আমি 1 লাখ করে কনসিডার করতেছি না। ওই 1 লাখ টাকা ডিসকাউন্ট করে আজকে আমার কাছে হয়তো 95,000 আসতেছে, আমি ওইটাকে কনসিডার করতেছি 95। সো এখানে টাইম ভ্যালু অফ মানিকে অবশ্যই কনসিডার করা হচ্ছে। নেক্সট হচ্ছে কি, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ইউজ করে ইউজিং কোম্পানিজ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে ওই যে ক্যাশ ফ্লোটাকে আমরা ডিসকাউন্ট করে ইউজ করতেছি, এই জন্য হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ইউজ করতেছি। আমার কাছে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোতে। রিটার্নের সিঙ্গেল ডলার ভ্যালু দ্যাট ইজ রিলেটিভলি ইজি টু ইন্টারপ্রেট। হ্যাঁ, এখন দেখেন এক্স্যাক্ট হচ্ছে আমি একটা নাম্বার পাচ্ছি, এই নাম্বারটাকে কিন্তু ইজিলি ইন্টারপ্রেট করতে পারতেছি। এনপিভি পজিটিভ হলে আমি ইনভেস্ট করতেছি, কিন্তু সেই পজিটিভটা কত? দুইটা প্রজেক্টে যদি আমার এনপিভি পজিটিভ আসে তখন আমি হায়ারটা দেখে অ্যাকসেপ্ট করতে পারতেছি। সেজন্য এটা হচ্ছে ইজি টু ইন্টারপ্রেট। মেবি ইজি টু ক্যালকুলেট হোয়েন লেভারেজিং স্প্রেডশিট আর ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর। হ্যাঁ, যখন আমরা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর বা এক্সেলে ক্যালকুলেট করি তখন ক্যালকুলেট করা কম্পারেটিভলি ইজি, কিন্তু এটাই কিন্তু আবার ডিমেরিটসও আছে, যে আমরা যখন ম্যানুয়ালি ক্যালকুলেট করতে যাব, যেমন আপনারা পরীক্ষার হলে যখন ক্যালকুলেট করতে যাবেন, পরীক্ষার হলে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ করবে না, সো এটা কিন্তু ডিফিকাল্ট। আচ্ছা, এটা হচ্ছে হেভিলি ডিপেন্ড করে ইনপুটের উপর, এস্টিমেটের উপর, যে আমি যে এখন বলতেছি আমি 10 লাখ এখন ইনভেস্ট করছি, প্রত্যেক বছর 1 লাখ করে পাবো, 1 লাখ করে যে পাবো এটার ভিত্তি কি? এটা তো আমি জাস্ট প্রজেকশন করতেছি, এটা তো ভুল হতে পারে। তো এটা হেভিলি আমরা ইনপুটের উপর বা এস্টিমেশনের উপর ডিপেন্ড করি, এটার একটা অসুবিধা। ডাজেন্ট কনসিডার প্রজেক্ট সাইজ আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে যে প্রজেক্টের সাইজ কনসিডার করে না। এই যে আমি ধরেন ইনফ্লোগুলো পাচ্ছি, যে 1 লাখ করে পাচ্ছি, এই প্রজেক্টের সাইজ কত, এই প্রজেক্টটা অনেক বড় বা অনেক ছোটো কিনা। যেমন 1 লাখ টাকা, এটা ধরেন একটা ছোটো প্রজেক্ট থেকে যদি আপনি প্রত্যেক মাসে 1 লাখ টাকা পান, সেটা অনেক হিউজ হতে পারে, কিন্তু আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা যদি অনেক বেশি হাই হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে 1 লাখ টাকা সেটা অনেক কম। সো এই সাইজ অফ দ্য ইনভেস্টমেন্ট সেটাকে কনসিডার করা হয় না। এই যে ম্যানুয়ালি ক্যালকুলেট করা হার্ড, আগেই বলছি। is driven by quantitative inputs and does not consider non-financial metrics। তাহলে শুধু হচ্ছে কোয়ান্টিটিভ ইনপুটগুলোই হচ্ছে কনসিডার করে, যে এখনকার ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট, এটা আমার খরচ, তারপর প্রত্যেক বছর যে আমার একটা ইনফ্লো হচ্ছে সেটাকেই আমরা কনসিডার করতেছি। আদার যে নন ফাইন্যান্সিয়াল বিভিন্ন ফ্যাক্টর থাকতে পারে, এনভায়রনমেন্টাল কনসার্ন থাকতে পারে, এই জিনিসগুলোকে কনসিডার করে না। আচ্ছা, এরপর আসি আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। আইআরআর কি? আইআরআর হচ্ছে সোজা কথা যে রেটের কারণে এনপিভি 0 হয় সেটাই হচ্ছে আইআরআর। এনপিভিকে 0 ধরে যদি আমরা রেটটা ক্যালকুলেট করি, ওই ডিসকাউন্ট রেটটা, সেই রেটটা কত হবে সেটাই হচ্ছে আইআরআর। এটাও হচ্ছে আইআরআরটা ইউজ করা হয় কেন?
এস্টিমেট দ্য প্রফিটেবিলিটি অফ এ পটেনশিয়াল ইনভেস্টমেন্ট। তাহলে আমাদের এই যে প্রত্যেকটা মেথড, এটার আসলে প্রত্যেকটারই সেম কাজ, যে প্রফিটেবিলিটি, একটা প্রজেক্টে ইনভেস্ট করা উচিত কিনা সেটা তো আমরা প্রফিটেবিলিটি থেকে দেখব, সে প্রফিটেবিলিটিটা এখানে এস্টিমেট করা হয়। আচ্ছা, আয়ের ফর্মুলাটা যে এনপিভিকে আমরা 0 ধরি, ধরলে এই যে রেটটা ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটাই ফর্মুলা থেকে আমরা এই রেটটা পাই। আচ্ছা, এখন যদি একটা এক্সাম্পল দেখি যে একটা প্রজেক্টের ইনিশিয়াল আউটলে এই খরচ ছিল শুরুতে 5,000, আর এই যে 5টা বছরের ক্যাশ ফ্লো দেওয়া আছে, প্রজেক্ট বি এর ইনিশিয়াল আউটফ্লো এত, আর এই 5 বছরের হচ্ছে ক্যাশ ফ্লো এখানে দেওয়া আছে। তাহলে আমাদের এ আর বি প্রজেক্টের আইআরআর কত হবে? তো আমাদের শুরুতে এটা হচ্ছে ইনিশিয়াল আউটলেটা মাইনাস হয়, তারপর হচ্ছে ফার্স্ট ইয়ারে যে ক্যাশ ফ্লো সেটাকে আমরা এই যে ডিসকাউন্টেড করি, ডিসকাউন্টের রেট হবে এই যে আইআরআর। সেকেন্ড ইয়ারের ক্যাশ ফ্লোটাকে ডিসকাউন্ট করি 2 বছরের জন্য, এইভাবে হচ্ছে এক্স ইয়ারের ক্যাশ ফ্লোটাকে এক্স বছরের ডিসকাউন্ট করি। তো ডিসকাউন্ট করে আমরা কি প্রজেক্ট এর আইআরআর পাইলাম, ইন্টারনাল রেট অফ রিটার্ন পাইলাম কত? 16.61, আর প্রজেক্ট বি এর আইআরআর হচ্ছে 5.23। এখন এটাকে আমরা মানে এটা থেকে সিদ্ধান্ত কিভাবে নিব যে এইটা আমরা অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব? এটা হচ্ছে আমাদের যে রিকোয়ার্ড রেট অফ আছে, মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, সেটা যদি ধরি 10%, তাহলে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 10%, আমাদের আইআরআর হচ্ছে কি 16%, তাহলে আমরা এটা অ্যাকসেপ্ট করব। আর যদি এই পার্সেন্টেজটা মিনিমাম রিকোয়ারমেন্টের চেয়ে, হার্ডেল রেটের চেয়ে যদি কম হয়, তাহলে আমরা এটা রিজেক্ট করব, তাহলে এটা অ্যাকসেপ্ট করব না। আচ্ছা, এখন আইআরআর এর লিমিটেশন কি? যে এনপিভির মতো এটাও সাইজ অফ দ্য ইনভেস্টমেন্ট কনসিডার করে না, যে এটা কত বড় প্রজেক্ট সেটা কনসিডার করে না। আচ্ছা, আর এটা হচ্ছে রিইনভেস্টমেন্টটাকে কনসিডার করে সেম রেটে, মানে আমি যে 2 বছর পর যে ইনফ্লোটা পাবো সেটা ধরে নেয় যে এখন যে রেট আছে এই রেটেই হচ্ছে আমি ইনভেস্ট করতে পারবো। এখন ধরেন মার্কেটের ইন্টারেস্টও ক্রমাগত পরিবর্তনশীল, আজকে আমি 10% পাচ্ছি, এটা তো পরবর্তীতে 8%ও পাইতে পারি, তো এইটা কনসিডার করে না। আইআরআর ডাজ নট অ্যাকাউন্ট ফর দ্য টাইমিং অফ ক্যাশ ফ্লো, এই যে ক্যাশ ফ্লোর টাইমিংটাকে কনসিডার করে না, মানে হচ্ছে ধরেন ক্যাশ ফ্লো টাইমিংটাকে কনসিডার করে না বলতে এরকম যে আমি ধরে নিচ্ছি প্রত্যেক বছরই আমার ক্যাশ ইনফ্লো হবে, এখন থেকে হচ্ছে 20 বছর পর্যন্ত ক্যাশ ইনফ্লো হবে, এখন 10 বছরের পর 12তম বছর 13তম বছরে গিয়ে আউটফ্লো হলো, তো এই যে এটাকে কনসিডার করে না। আইআরআর ডাজ নট কনসিডার দ্য রিস্ক অফ দ্য ইনভেস্টমেন্ট, তাহলে এই যে ইনভেস্টমেন্টের সাথে যে রিস্ক জড়িত আছে সেই রিস্কগুলোকে কনসিডার করে না। বিভিন্ন হচ্ছে রিস্ক থাকতে পারবে, অপারেশনাল রিস্ক, বিজনেস রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক, তো এই রিস্কগুলোকে কনসিডার করে না। আইআরআর ডাজ নট অ্যাকাউন্ট ফর ইনফ্লেশন, তাহলে ইনফ্লেশনটাকেও অ্যাডজাস্ট করে না, যে ইনফ্লেশনের কারণে যে আমাদের ভ্যালু কমে যায় আর টাকার ভ্যালু কমে যায়, সেই ইনফ্লেশনটাকেও হচ্ছে কনসিডার করে না। এখন হচ্ছে আরেকটা মেজারমেন্ট হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্স কি? যে প্রজেক্টের অ্যাট্রাকটিভনেস দেখায় প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্সকে ক্যালকুলেট করা হয় প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তাহলে আমাদের ফিউচারের যে বেনিফিট পাবো, যে ক্যাশ ইনফ্লোগুলো, সেগুলো ডিভাইডেড বাই হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আচ্ছা, the higher the profitability index, the better the expected। আচ্ছা, আইআরআর যখন হচ্ছে আমরা ইউজ করতে পারি না, কোনো প্রজেক্টের ক্ষেত্রে আইআরআর ইউজ করতে না পারলে তখন আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইউজ করতে পারি। আর প্রফিটেবিলিটি ইন্ডেক্স যত বেশি হবে তত আমাদের এক্সপেক্টেড রিটার্ন বেশি হবে। হ্যাঁ, এটা খুব অ্যাজ ইউজুয়াল যে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কীভাবে ক্যালকুলেট করতেছি? ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তাহলে পিআই বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স যত বেশি হবে আমাদের ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো তত বেশি হবে, যে কারণে যত বেশি হবে প্রফিটেবিলিটি ইন্ডেক্স তত আমাদের জন্য বেটার। আর প্রফিটেবিলিটি ইন্ডেক্স লেস দ্যান 1 ইজ নট ওয়ার্থ বিকজ এক্সপেক্টেড রিটার্ন ডু নট রিকুপ দ্য ইনিশিয়াল কস্ট। তাহলে যদি 1-এর থেকে নিচে নেমে আসে, তাহলে 1-এর থেকে নিচে নেমে আসা মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বেশি, তাহলে তো এটা আমাদের জন্য অর্দি না ইনভেস্ট করা।
আচ্ছা, এখন হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক মেথড। শুরুতেই আমরা কথা বলছিলাম যে ক্যাপিটাল বাজেটিংয়ের টুলস নিয়ে কথা বলার সময় শুরুতেই কথা বলছি পেব্যাক পিরিয়ড নিয়ে। তো পেব্যাক পিরিয়ডের একটা আপগ্রেডেড ভার্সন হচ্ছে যেখানে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে ডিসকাউন্ট করা হয়, সেটা হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক মেথড। তো এখানে আগেরটার মতো সেম, আগে হচ্ছে জাস্ট ডিসকাউন্ট করা হইতো না, এখন ডিসকাউন্ট করা হয়। মানে কি, ধরেন এখন আমি 500 টাকা ইনভেস্ট করছি, প্রত্যেক বছর 100 টাকা করে যদি আমার ইনফ্লো হয়, এর মানে 5 বছর আমার পেব্যাক পিরিয়ড হবে 5 বছর। কিন্তু ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বলে না, তুমি যে প্রত্যেক বছর 100 টাকা করে পাবা ওইটার ভ্যালু আজকে কত, তাহলে প্রত্যেকটাকে তুমি ডিসকাউন্ট করে নিয়ে আসো, ডিসকাউন্ট করে এনে দেখলাম 420 টাকা হয়, তাহলে আমার 5 বছর পেব্যাক পিরিয়ড না, পেব্যাক পিরিয়ড আরও বেশি হবে। সো এটা হচ্ছে, আমরা একটা উদাহরণ দেখি যে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 3000 টাকা, তাহলে 3000 টাকা আমি ইনভেস্ট করছি, তাহলে পেব্যাক পিরিয়ড মেথড অনুযায়ী এই যে প্রথম বছর 1000, দ্বিতীয় বছর 1000, তৃতীয় বছর 1000, এই তিনটা দিয়ে কিন্তু পেব্যাক পিরিয়ড হওয়ার কথা 3 বছর। কিন্তু ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বলে না, তুমি এগুলাকে ডিসকাউন্ট করে নিয়ে আসো। যে আমি ডিসকাউন্ট করে দেখতেছি যে ফার্স্ট ইয়ারে ডিসকাউন্টেড ভ্যালু, এখানে একটা ইন্টারেস্ট এই ডিসকাউন্ট রেট ইউজ করা হয়েছে, তো ডিসকাউন্ট রেট ইউজ করে দেখতেছি এখানে আসে 961, পরে 924, 898, 854। সো এভাবে করে দেখতেছি যে আসলে 3 বছরে, এই যে 3 বছর শেষে পেব্যাক পিরিয়ড যেখানে বলতেছে 3 বছরে আমি আমার টাকাটা ফেরত পাবো, ব্রেক ইভেনে আসবো, কিন্তু ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডে দেখতেছি যে 3 বছর শেষেও আমার কিন্তু 224 টাকা লস। তাহলে আমার 4 নম্বর বছরে গিয়ে হচ্ছে প্রফিট হচ্ছে বা ব্রেক ইভেনে আসতেছি। তো আমাদের এখানে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড হচ্ছে এখানে 4 বছর, নট 3 বছর। আচ্ছা, এখন আমরা কিছু কোশ্চেন দেখি যে যখন প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইজ ইউজড ইন ইভ্যালুয়েশন অফ অ্যান ইনভেস্টমেন্ট প্রজেক্ট, প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কখন ব্যবহার করি? যখন হচ্ছে ক্যাপিটালাইজেশন, মানে হচ্ছে আমাদের লিমিটেশন থাকে যে দুইটা প্রজেক্টের মধ্যে চাইলেও আমরা দুইটাতে ইনভেস্ট করতে পারতেছি না, তখন হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা দিয়ে আমরা দেখি যে কোনটা মোর প্রফিটেবল। আরেকটা হচ্ছে যখন আইআরআর ইউজ করা যায় না, তখন হচ্ছে আমরা আলোচনার মধ্যে বলছিলাম যে প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা আইআরআর যেখানে ইউজ করা যায় না সেখানে প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইউজ করা হয়। আর যখন 3 নাম্বার হলো না কেন, আইআরআর এনপিভি যখন কনফ্লিক্ট করে তখন আমরা এনপিভিটাকেই ইউজ করি। এনপিভিটা ধরেন এরকম হলো, প্রজেক্ট এ বলতেছে এনপিভি অনুযায়ী প্রজেক্ট এ নিতে হবে, আর আইআরআর অনুযায়ী প্রজেক্ট বি। আমরা দুটার মধ্যে একটা প্রজেক্ট ইনভেস্ট করব, তাহলে আমরা এনপিভি যেটা বলে সেটা অনুযায়ী প্রজেক্ট এতে ইনভেস্ট করবো। তাহলে এখানে অ্যান্সার কি, যে যখন হচ্ছে ক্যাপিটালাইজেশন আর আইআরআর ইউজ করা যায় না তখন আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইউজ করি। পরের কোশ্চেনটা যদি দেখি, এখানে একটা ম্যাথ যে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো হচ্ছে 2000 আর ইনিশিয়াল কস্ট হচ্ছে 1100, তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স কত? ম্যাথটা খুব সিলি মনে হতে পারে, কিন্তু আপনাদের পরীক্ষায় এই ধরনের ম্যাথই আসবে যেহেতু ক্যালকুলেটর নেই। তাহলে 2000 ডিভাইডেড বাই 1100, তো এটা ক্যালকুলেট করলে দেখবেন আসে 1.82। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট কনসিডার টাইম ভ্যালু অফ মানি। তাহলে আমরা যে দুইটা মেথড টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে না, একটা দেখছি এআরআর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, আর একটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং রিজন ইজ রেসপন্সিবল ফর দ্য কনফ্লিক্ট ইন র্যাঙ্কিং অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট প্রজেক্ট। তাহলে এই যে কয়েকটা রিজন দেখানো আছে, এর মধ্যে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের কনফ্লিক্টের জন্য রেসপন্সিবল কোনটা? প্রথমত হচ্ছে যে প্রজেক্টটার কস্ট কেমন, দুইটা প্রজেক্ট আছে, দুইটা প্রজেক্টের কোনটার কস্ট কত, এটা কনসিডার করতে হয়। ডিফারেন্স ইন টাইমিং অফ ক্যাশ ফ্লো, তাইলে কোন টাইমে হচ্ছে কেমন ক্যাশ ফ্লো হবে। যেমন দেখেন, এটা কিন্তু একটা বিবেচনার বিষয় যে যদি আমাদের শুরুতে ক্যাশ ফ্লোটা বেশি হয়, তাহলে কিন্তু ওই ক্যাশ ফ্লোটা নিয়ে, ধরেন আমি দুইটা প্রজেক্টের কথা বলি, প্রজেক্ট এ, প্রজেক্ট বি, দুইটাই আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 500 টাকা করে। প্রজেক্ট এর ক্যাশ ফ্লোগুলো হচ্ছে ধরেন 400 টাকা, 200 টাকা, 100 টাকা, 100 টাকা, আর প্রজেক্ট বি এর হচ্ছে 100, 100, 200, 400। তাহলে আমি শুরুতে যদি ক্যাশ ইনফ্লোটা বেশি হয়, ওই টাকাটা কিন্তু আমি অন্য জায়গায় অন্য একটা প্রফিটেবল প্রজেক্টে ইনভেস্ট করতে পারি, ওখান থেকে আরও বেশি রিটার্ন পেতে পারি। সো আমাদের জন্য টাইমিং অফ ক্যাশ ফ্লো কিন্তু গুরুত্বপূর্ণ, মানে শুরুতে ইনভেস্টমেন্টের পর শুরুর দিকে যদি আমি ক্যাশ ইনফ্লোটা বেশি পাই সেটা আমার জন্য বেটার। আচ্ছা, আরেকটা হচ্ছে কি ডিফারেন্স ইন ইউজফুল লাইফ অফ দ্য প্রজেক্ট, তাইলে প্রজেক্টটা কত বছরের, তাহলে এই সবগুলো জিনিসই কিন্তু কনসিডার করা হয়। আপনি একটা যখন দুইটা প্রজেক্ট দেখবেন মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, তখন আপনি হচ্ছে কস্টও দেখবেন, ক্যাশ ফ্লোর টাইমিংও দেখবেন,
আবার হচ্ছে কি ইউজফুল লাইফও দেখবেন যে কত বছরের জন্য কোন প্রজেক্টটা, তাহলে সবগুলোই বিবেচনা করা হয়। উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। আর অ্যান্সারে হচ্ছে আন্ডারলাইন করা আছে, কোনোটা যদি টিক দিতে ভুলে যায় আপনারা দেখে নেবেন। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন কি, এ প্রজেক্ট হুইচ অ্যাকসেপ্টেন্স ডাজেন্ট রিকোয়ার দ্য অ্যাকসেপ্টেন্স অফ ওয়ান অর মোর অল্টারনেটিভ প্রজেক্ট ইজ রেফার টু। তাহলে একটা প্রজেক্ট আমি নিচ্ছি যেটা অন্য কোনো প্রজেক্টের উপর ডিপেন্ড করেন, এটা কি স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। এরপর হচ্ছে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো এত 60,000 টাকা অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো 50,000। তাইলে আমি পাবো 60,000, খরচ হবে 50,000। প্রেজেন্ট ভ্যালু যেহেতু করাই আছে, এনপিভি কত, তাইলে জাস্ট আমার ইনফ্লো থেকে আউটফ্লো মাইনাস করবো, 60,000 মাইনাস 50,000, 10,000। এরপর সিচুয়েশন ইন হুইচ ফার্ম লিমিট এক্সপেন্ডিচার অন ক্যাপিটাল ক্লাসিফাইড আস। তাহলে যেখানে লিমিট করতে হয়, চাইলেও হচ্ছে আপনি একাধিক প্রজেক্ট নিতে পারেন না, বা আপনার ক্যাপিটালের ঘাটতি আছে, লিমিটেশন আছে, সেটাকে বলা হয় কি, এই প্রসেসটাকে ক্যাপিটাল রেশনিং। আচ্ছা, এনপিবি পজিটিভ হয় নিম্নোক্ত কোন ক্ষেত্রে, সেটা বলা আছে যখন আইআরআর 0 হয়, হ্যাঁ তখন এনপিবি পজিটিভ হলে আইআরআর গ্রেটার দ্যান 0 হয়। বা ডিসকাউন্ট রেট এক্সিড দ্য কস্ট অফ ক্যাপিটাল, তাহলে ডিসকাউন্ট রেট যদি কস্ট অফ ক্যাপিটালের থেকে বেশি হয় তখন হচ্ছে এনপিবি পজিটিভ নাও হতে পারে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স 1 হলে হচ্ছে আপনার এনপিবি পজিটিভ নাও হতে পারে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স হলে এনপিবি 0 হতে পারে বা নেগেটিভও হতে পারে, কিন্তু প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি গ্রেটার দ্যান 1 হয় সেক্ষেত্রে এনপিবি পজিটিভ হতে পারে। অ্যাকসেপ্টিং দ্য প্রজেক্ট হ্যাজ অ্যান ইনডিটারমিনেট ইফেক্ট অন শেয়ার হোল্ডার্স, এগুলো না। তাহলে যখন আইআরআর গ্রেটার দ্যান 0 তখন হচ্ছে এনপিবি পজিটিভ হতে পারে। সরি, আরেকটা ছিল, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অন শেয়ার প্রাইস ওয়েন এক্সপেক্টেড রিটার্ন ইজ গ্রেটার দ্যান রিকোয়ার্ড রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রিটার্ন যদি বেশি হয় রিকোয়ার্ড রিটার্নের চেয়ে, তখন হচ্ছে দেখেন আপনি একটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, কিন্তু আপনি এক্সপেক্ট করতেছেন এই শেয়ারের দাম 12 টাকা হওয়া উচিত। এর মানে কি, শেয়ারটার ভ্যালু কিন্তু কম আছে, আন্ডার ভ্যালুড আছে। তাহলে শেয়ার ইজ আন্ডার ভ্যালুড, মার্কেট ভ্যালু ইজ হায়ার দ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট না। দেখেন আপনি বলতেছেন যে হওয়া উচিত 12 টাকা, কিন্তু দাম হচ্ছে 10 টাকা, তাহলে মার্কেট ভ্যালু তো বেশি না, বরং মার্কেট ভ্যালু কি কম। শেয়ার ইজ ওভার ভ্যালুড না, ওভার ভ্যালুড কখন হবে, যখন আপনি এক্সপেক্ট করবেন যে শেয়ারের দাম আরও কম হওয়া উচিত। তাহলে মার্কেট ভ্যালু হচ্ছে ইন্ট্রিনজিক যে ভ্যালু, শেয়ারের ইন্ট্রিনজিক ভ্যালু আপনি কনসিডার করতেছেন 12, কিন্তু মার্কেট ভ্যালু 10। তাহলে শেয়ারের মার্কেট ভ্যালু হচ্ছে ইন্ট্রিনজিক ভ্যালু যত হওয়া উচিত তার চেয়ে কম, আর শেয়ারটা হচ্ছে আন্ডার ভ্যালুড। এই কারণে অ্যান্সার হচ্ছে এ আর ডি। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট ফর এনপিবি অ্যান্ড আইআরআর। এনপিবি আইআরআর জন্য ভুল কোনটা, আইআরআর ইজ দ্য ডিসকাউন্টেড দ্যাট গিভস দ্য এনপিবি 0। হ্যাঁ, আমরা দেখলাম যে আইআরআর জন্য এনপিবি 0 হয় সেটা হচ্ছে ডিসকাউন্টেড, আর আইআরআর ইজ দ্য ডিসকাউন্টেড দ্যাট ইকুয়েটস দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো। হ্যাঁ, এনপিবি যদি 0 হয়, এনপিবি 0 হলে কি ইনফ্লো আর আউটফ্লো ইকুয়াল, তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ইফ এনপিবি অ্যান্ড আইআরআর কনফ্লিক্ট উই শুড ইউজ আইআরআর, না, তা আমাদের কি ইউজ করব, তখন আমরা এনপিবি ইউজ করব। আরেকটা বলছে এনপিবি অ্যাজিউম ক্যাশ ইনফ্লো উইল বি রিইনভেস্টেড এট দ্য কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড আইআরআর অ্যাজিউম ক্যাশ ফ্লো ইনভেস্টেড এট দ্য আইআরআর। হ্যাঁ, আইআরআর বলে যে আইআরআরের রেটেই হচ্ছে ক্যাশ ইনফ্লোগুলো, আমরা যে প্রত্যেক বছর ইনফ্লো পাবো সেটা ইনভেস্ট করা যাবে, আর এনপিবি বলে যে ডিসকাউন্ট রেটে। তাহলে এটাও ঠিক আছে এনপিবি আইআরআর সম্পর্কে, শুধু ভুল হচ্ছে সি নাম্বার। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি, যে এনপিবি আইআরআর যদি কনফ্লিক্ট করে আমরা এনপিবিটাকে বেছে নিব। এখন আসি কস্ট অফ ক্যাপিটাল। তাহলে কস্ট অফ ক্যাপিটাল কি, যে একটা হার্ডেল রেট, মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, যেটা কোম্পানি এক্সপেক্ট করে ইনভেস্ট করলে সেখান থেকে রিটার্ন হিসেবে এক্সপেক্ট করে, আর যদি তারা ফান্ড কালেক্ট করে সেই ফান্ডে দেওয়ার জন্য তারা ওই রেটটা এক্সপেক্ট করে যে এই রেটে তারা পেমেন্ট করবে। আচ্ছা, এটার গুরুত্ব কি, যে ইভ্যালুয়েটিং ইনভেস্টমেন্ট ডিসিশন। তাহলে ইনভেস্টমেন্ট ডিসিশন আমি নেব কি না, ইনভেস্ট করবো কি না, সেটা ডিপেন্ড করে আমি ওখান থেকে কোন রেটটা পাবো, কোন রিটার্নটা পাবো। তো সেজন্য এটা গুরুত্বপূর্ণ। আর ডিটারমাইন্স এ ফার্মস ডেট পলিসি। তাহলে ডেট পলিসি ডিটারমাইন করার জন্য, এখন দেখেন ডেট পলিসি আমি বন্ড ইস্যু করে টাকা নিতে পারি, শেয়ার ইস্যু করে নিতে পারি। তো এই দুইটার মধ্যে আমি কস্ট অফ ক্যাপিটালটাকে কনসিডার করব, যে কোনটাতে আমার কত পেমেন্ট করতে হবে সেটা কনসিডার করব। তাহলে ডেট পলিসির জন্য এটা গুরুত্বপূর্ণ। আর ডিটারমাইন ডিভিডেন্ড পলিসি, তাহলে হচ্ছে দেখেন ডিভিডেন্ড পলিসির সাথে একটা ফার্ম যদি চিন্তা করে যে না আমি প্রত্যেক বছর হচ্ছে একটা মিনিমাম রেটে ডিভিডেন্ড দেবো, তাহলে ডিভিডেন্ড দেওয়ার জন্য তো একটা নেট প্রফিট থাকতে হবে।
তো নেট প্রফিট থাকার জন্য আপনি যদি অনেক বেশি লেভারেজ নেন, মানে অনেক বেশি ডেট ইস্যু করেন, তাহলে এই ডেটের জন্য আপনাকে কিন্তু অনেক বেশি ফিক্সড পেমেন্ট করে ফেলতে হবে। তো ফিক্সড পেমেন্ট করার পর নেট প্রফিটটা যদি আপনার কমে যায়, নেট প্রফিটের একটা অংশ আবার আপনি রিটেইন আর্নিং হিসেবে রাখতে পারেন, তাহলে তো আপনার এই রেগুলার ডিভিডেন্ড দিতে সমস্যা হবে। তো এটা কনসিডার করে হচ্ছে তাহলে ডিভিডেন্ড পলিসির সাথেও এটা রিলেটেড, যে আপনি ফান্ডিং যে করবেন, এই ফান্ডিংয়ের যে পেমেন্টটা, এটা রিলেটেড ডিভিডেন্ড পলিসির সাথেও। আরেকটা হচ্ছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে ফার্মের ভ্যালু আমরা জানি যে ফার্মের টোটাল ভ্যালু কি, শেয়ার প্রাইস ইন্টু নাম্বার অফ শেয়ার্স। তাহলে আপনার শেয়ারের প্রাইসটা কেমন হবে সেটা ডিপেন্ড করতেছে, ওই যে আগে বলছিলাম যে যদি অনেক বেশি ডেট ইস্যু করে তখন হচ্ছে এই শেয়ার হোল্ডারদের কাছে এই অ্যাট্রাকটিভনেসটা কমে যায়। যারা হচ্ছে এই কোম্পানির শেয়ারটা কিনতে যাচ্ছে তারা ভাবে যে নেট প্রফিট কম হবে, ডিভিডেন্ড কম দিবে, তাহলে অ্যাট্রাকটিভনেস কমে যাবে। যখন অ্যাট্রাকটিভনেস কমে যাবে মানে কি, শেয়ারের প্রাইস কমে যাবে। শেয়ারের প্রাইস কমে গেলে আলটিমেটলি কী কমবে, ভ্যালু অফ দ্য ফার্মও কমে যাবে। আচ্ছা আসি, এখানে আমরা কস্ট অফ ক্যাপিটালের কম্পোনেন্টগুলো জানি যে ডেট হচ্ছে, এটা হতে পারে বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করলে তার যে কস্টটা, এটা আমরা জানি ফিক্সড কস্ট। আর এই যে এই কস্টটা পেমেন্ট করা হয় ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে, ইন্টারেস্ট দেওয়া হয়। কস্ট অফ প্রিফারেন্স শেয়ার আর কস্ট অফ ইকুইটি, এই দুটা হচ্ছে ডিভিডেন্ড দেওয়া হয়, প্রিফার্ড ডিভিডেন্ড আর কমন স্টেক হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হয়। এটা হচ্ছে এই প্রিফারেন্স শেয়ার আর ইকুইটির কস্ট। আর কস্ট অফ রিটেইন আর্নিং হচ্ছে, রিটেইন আর্নিংয়ের কস্টটা কি, রিটেইন আর্নিং হচ্ছে ধরেন আপনার 200 টাকা প্রফিট হয়েছে, 100 টাকা আপনি ডিভিডেন্ড হিসেবে দিলেন, 100 টাকা রেখে দিলেন, তাহলে 100 টাকার আবার কস্ট কি, এটা অনেকের কোশ্চেন হতে পারে যে রিটেইন আর্নিংয়ের আবার কস্ট কি। রিটেইন আর্নিংয়ের কস্টটা হচ্ছে ধরেন মার্কেট ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, আপনি 100 টাকা নিজের কাছে না রেখে যদি শেয়ার হোল্ডারদের দিয়ে দিতেন তাহলে তারা ওই টাকাটা 10% রেটে কিন্তু ইনভেস্ট করতে পারতো। তো এই 10%টা হচ্ছে এই রিটেইন আর্নিংয়ের কস্ট। আচ্ছা, তাহলে কস্ট অফ ডেট কীভাবে আমরা ক্যালকুলেট করি? কস্ট অফ ডেট হচ্ছে যে টোটাল ডেটের কতটুকু ইন্টারেস্ট, আমার ডেট হচ্ছে 100 টাকা, এর উপর আমি 10 টাকা করে দিচ্ছি, তাহলে 10/100 সেটা হচ্ছে আমার কস্ট অফ ডেট। এখানে একটা অ্যাডিশনাল পার্সেন্ট হচ্ছে, ওই অ্যাডিশনাল তথ্য হচ্ছে 1 - t। এই যে 1 - t এটার সাথে মাল্টিপ্লাই করতেছি কেন, এটা হচ্ছে ট্যাক্স, এই ট্যাক্স শিল্ডের কারণে এখান থেকে আমরা এই ইন্টারেস্ট এক্সপেন্সটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেবল। মানে কি, আমি শুরুতে বলছিলাম কি যে আমাদের নেট প্রফিটের আগে কিন্তু আমরা এই যে ডেট হোল্ডারদের, মানে বন্ড হোল্ডার বা ডিবেঞ্চার হোল্ডারদের কিন্তু পেমেন্টটা দিয়ে দিই, ইন্টারেস্ট এক্সপেন্সটা আগেই আমরা মাইনাস করে ফেলি। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সটা মাইনাস করার পর কিন্তু বাকি টাকার উপর আমাদের ট্যাক্স দিতে হয়। তাহলে ওই যে ইন্টারেস্ট এক্সপেন্সটা, ওইটুকের উপর কিন্তু আমরা ট্যাক্স বেনিফিট পাই, ওই অংশটা আর কি। মানে এই জন্য হচ্ছে কস্ট অফ ডেটটা কম হয় আর কি, কম্প্যারেটিভলি কস্ট অফ ইকুইটির চেয়ে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডিভাইডেড টোটাল ডেট ইন্টু 1 - t, এটিটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট। আচ্ছা, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার আমরা জানি যে একটা হাইব্রিড সিকিউরিটি, কারণ এখানে হচ্ছে কমন শেয়ারের যেমন ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে এদেরকে হচ্ছে শেয়ার হোল্ডার বলা হয়, প্রিফারেন্স শেয়ার হোল্ডার। আবার হচ্ছে এদের ইনকামটা কিন্তু ফিক্সড, আমি দিচ্ছি এদের ডিভিডেন্ড, কিন্তু এই ডিভিডেন্ডের রেটটা কিন্তু ফিক্সড। যেটা কমন শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু যে কোনো কিছু হতে পারে, মানে আবার নাও পেতে পারে, তারা পুরোটা রিটেইন আর্নিং হিসেবে রেখে দিলে শেয়ার হোল্ডাররা কিন্তু কোনো ডিভিডেন্ড পাবে না। কিন্তু এদের ডিভিডেন্ড দেওয়া হলেও প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের রেটটা ফিক্সড। আবার এদের হচ্ছে আবার কি, ভোটিং রাইট কিন্তু নাই। In exchange, preference shares often do not enjoy the same level of voting rights or upside participation as common share. কমন শেয়ার হোল্ডাররা যেমন ডিসিশন মেকিং যে পাওয়ার আছে, ভোটিং রাইটস আছে, এটা কিন্তু আবার প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের নাই, কিন্তু ওদের পেমেন্টটা ফিক্সড। এই জন্য দুইটার মধ্যে যেহেতু একটা কম্বিনেশন, এই জন্য এটাকে হাইব্রিড সিকিউরিটি বলা হয়। তাইলে কস্ট অফ প্রিফারেন্স শেয়ার আমরা ক্যালকুলেট করব কিভাবে? আরপি দিয়ে প্রকাশ করা হয় যে যদি ডিভিডেন্ডের জিরো গ্রোথ হয়, মানে ডিভিডেন্ড যদি প্রত্যেক বছর ইকুয়াল হয়, তাহলে হচ্ছে D/P0, মানে হচ্ছে প্রাইস, ডিভিডেন্ড বাই প্রাইস। আর যদি ডিভিডেন্ডের কনস্ট্যান্ট একটা গ্রোথ থাকে, যে প্রত্যেক বছর ধরেন 2%, তাহলে ওই 2%টা হচ্ছে D। তাহলে D1/P0 + G। এখন এই D1টা কি? D1 হচ্ছে আগের বছরের ডিভিডেন্ড ইন্টু 1 + G। তো এইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেট করি হচ্ছে কস্ট অফ প্রিফারেন্স শেয়ার। এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন যে ডিভিডেন্ড হচ্ছে 3 টাকা আর কারেন্ট শেয়ার প্রাইস হচ্ছে 25 টাকা, তাহলে 3/25, এই 12% হচ্ছে কস্ট অফ প্রিফারেন্স শেয়ার। এরপর আসি ইকুইটি। কস্ট অফ ইকুইটি ক্যালকুলেট করা হয় ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল দিয়ে।
সিএপিএম এটা একটা গুরুত্বপূর্ণ মডেল। আচ্ছা, তো এখানে কি, এখানে আছে যে রিস্ক ফ্রি রেট, যেটা আমাদের ধরেন গভর্নমেন্ট সিকিউরিটির যে রেটটা রিস্ক ফ্রি রেট, এখানে কোনো রিস্ক ইনভলভ না, যে রেটটা সে রেটটা আপনি পাবেনই। আর হচ্ছে মানে এটা চেঞ্জ হবে না, এই রেটটা আপনি পাবেন। আর বেটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক। আচ্ছা, সিস্টেমেটিক রিস্ক কি বলি, রিস্কের দুই ধরনের রিস্ক আছে মেইনলি, সিস্টেমেটিক আর আনসিস্টেমেটিক রিস্ক। আনসিস্টেমেটিক রিস্কটা হচ্ছে রিস্কের ওই পোর্শনটা যেটা আমরা কোম্পানির ম্যানেজমেন্টের এক্সিলেন্স দেখিয়ে যেটা হচ্ছে মিনিমাইজ করা যায়, রিস্কটাকে কমানো যায়, সেটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক। আর সিস্টেমেটিক রিস্কটা হচ্ছে এই রিস্কটাকে মার্কেটের সাথে রিলেটেড, এটাকে হচ্ছে ম্যানেজমেন্ট বা কোম্পানি হচ্ছে মিনিমাইজ করতে পারে না। আচ্ছা, বেটার একটা ভ্যালু থাকে, বেটার অ্যাজ ইউজুয়াল জেনারেলি হচ্ছে বেটার ভ্যালু থাকে 1, কিন্তু ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে এটার ভ্যালু অনেক থেকে কম বা বেশি হতে পারে। আরএমটা কি, মার্কেট রিটার্ন, মার্কেটের যে রেটটা সেটা হচ্ছে আরএম, আর আরএফ তো হচ্ছে এই রিস্ক ফ্রি রেট। তার আরএম মাইনাস আরএফটা হচ্ছে এখানে প্রিমিয়াম, মার্কেট প্রিমিয়াম বলে। তাহলে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল ইউজ করে আমরা কস্ট অফ ইকুইটিটা ক্যালকুলেট করতে পারি। কস্ট অফ ইকুইটি ইকুয়াল কি, আরএফ প্লাস বিটা ইন্টু আরএম মাইনাস আরএফ। কস্ট অফ রিটেইন আর্নিং শুরুতে বললাম যে আমি টাকাটা রিটেইন করে, নেট প্রফিটের যে অংশটা আমি রিটেইন করতেছি, রিটেইন না করে যদি আমি ইনভেস্ট করতাম তাহলে শেয়ার হোল্ডারদের দিয়ে দিতাম, শেয়ার হোল্ডাররা যে ইনভেস্ট করে যে রেটটা পাইতো সেটাই হচ্ছে এখানকার কস্ট। যেমন শেয়ার হোল্ডাররা কুড হ্যাভ ইনভেস্ট ইন দ্য অল্টারনেটিভ চ্যানেলে, আমি যদি ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিতাম, অল্টারনেটিভ চ্যানেলে ইনভেস্ট করে তারা সাপোজ 10% রেট পাইতো, তাহলে 10%টা হচ্ছে অপরচুনিটি কস্ট, যেটা আমার রিটেইন আর্নিংয়ের আসলে কস্ট। এরপর WSAC, এই সবগুলা কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, কস্ট অফ রিটেইন আর্নিং, এই সবগুলো হচ্ছে এগুলোর উপর এক একটা ওয়েট দিয়ে আমরা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কনসিডার করি। যেমন প্রত্যেকটা ফার্ম তো একই রকম হচ্ছে ডেট, একই পরিমাণ ডেট ইস্যু করে না। আমরা ক্যাপিটাল স্ট্রাকচারে দেখব যে ধরেন 30% ডেট ইউজ করছে, 40% কমন ইকুইটি আর 30% হচ্ছে প্রিফার্ড শেয়ার। তো এই প্রত্যেকটার এই ওয়েট দিয়ে এই রেটগুলোকে মাল্টিপ্লাই করে আমরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল পাই। এটা কি, যেমন ইকুইটির পোর্শন কতটুকু, যেমন টোটাল ভ্যালু যদি 100 টাকা হয়, এর মধ্যে ইকুইটি যদি হচ্ছে সাপোজ 40 টাকার থাকে, তাহলে 40% হচ্ছে এই E/V, 40/100, আর হচ্ছে এইটা হচ্ছে ইকুইটির যে রেট। আর এটা হচ্ছে ডেট বাই ভ্যালু, ডেট হচ্ছে তাহলে 60 টাকা, যদি প্রিফারেন্স শেয়ার না থাকে তাহলে 60/100 ইন্টু হচ্ছে কস্ট অফ, ধরে নিলাম যেখানে রিটেইন কমন ইকুইটির রেট হচ্ছে 12%, এটা রেট সাপোজ 10%, তাহলে সেখান থেকে আমরা 1 মাইনাস ট্যাক্স রেট ধরলাম 40%, তো মাইনাস করে যে রেটটা পাবো এটা হচ্ছে WSCC। এখানে প্রিফারেন্স শেয়ার থাকতে পারে, সেক্ষেত্রে প্রিফারেন্স শেয়ারের যে টোটাল ভ্যালুর মধ্যে প্রিফারেন্স শেয়ার কতটুকু সেই ওয়েটটাও কনসিডার করতে হবে। আচ্ছা, এখন কস্ট অফ ক্যাপিটালের লিমিটেশন কি? লিমিটেশন হচ্ছে ইনস্টেবিলিটি অফ মার্কেট প্রাইস অফ সিকিউরিটি, মানে হচ্ছে মার্কেট প্রাইসটা যেহেতু অলওয়েজ চেঞ্জেবল, সেই জন্য হচ্ছে সিকিউরিটির প্রাইসটাও স্টেবল থাকে না, ইনস্টেবল হয়ে যায়, যেটা হচ্ছে এই কস্ট অফ ক্যাপিটালে কনসিডার করা হয় না। আর শর্ট টার্ম লোন আমরা দেখলাম এই যে কস্ট অফ ডেট, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, কস্ট অফ ইকুইটি প্রত্যেকটা কিন্তু লং টার্ম, এই শর্ট টার্ম কিন্তু এখানে কনসিডার করা হয় না, শুধু লং টার্মের ব্যাপারগুলো দেখা হয়। তারপর এটা হচ্ছে শুধু জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে, সোল প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এটা কিন্তু ইউজ করা হয় না। আর ডিভিডেন্ড গ্রোথ রেট বেসড অন পাস্ট ডেটা। আচ্ছা, এই যে ডিভিডেন্ড গ্রোথ, এই যে আমি যে বললাম যে ডিভিডেন্ডের গ্রোথ হচ্ছে G=2%, তাহলে 2%টা কিসের বেসিসে? এটা আমরা পাস্ট ডেটা থেকে কনসিডার করতেছি, যে আগে যেহেতু 2% করেছিল এখনও 2%, এটা তো চেঞ্জ হতে পারে। আচ্ছা, বিজনেস রিস্ক অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিস্ক, এই বিজনেস আর ফাইন্যান্সিয়াল রিস্ক যেহেতু চেঞ্জেবল, আর বিজনেস রিস্ক আমরা জানি যে ডে টু ডের সাথে রিলেটেড, আর ফাইন্যান্সিয়াল রিস্ক হচ্ছে লং টার্মের। তো এই রিস্কগুলো যেহেতু চেঞ্জিং, তো এই রিস্কগুলো প্রপার কনসিডারেশন পায় না। আর ইন্টারেস্ট রেট, যেহেতু ইন্টারেস্ট রেট ক্রমাগত পরিবর্তনশীল, বিশেষ করে মার্কেট ইন্টারেস্ট রেট, তো সে কারণেও হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কস্ট অফ ক্যাপিটাল পাওয়া যায় না। আর ফাইনালি হচ্ছে ইনফ্লেশন রেটটাকেও এখানে কনসিডার করা হয় না।
আচ্ছা, এখন আমরা এই কস্ট অফ ক্যাপিটাল থেকে কিছু কোশ্চেন দেখি। যে কস্ট অফ এই মূলধন কাঠামো তত্ত্বের সবচেয়ে প্রভাবশালী তত্ত্ব আমরা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারের কোশ্চেন, এটা যে মডিগ্লানি মিলার তথ্য। আমরা ওইখানে 4টা তথ্য দেখব, তার মধ্যে সবচেয়ে প্রভাবশালী তথ্য হচ্ছে মডিগ্লানি মিলার তথ্য। আচ্ছা, ট্রেড অফ তথ্যের মূল ধারণা হচ্ছে ঋণ ব্যবহার করে প্রাপ্ত কর সুবিধা আর্থিক সংকটের ঝুঁকির মধ্যে ভারসাম্য তৈরি করা। ট্রেড অফ থিওরিতে আমরা দেখব যে এই যে ট্যাক্স শিল্ড, কর সুবিধা পাওয়া আর ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের মধ্যে একটা ব্যালেন্স দেখাই হচ্ছে ট্রেড অফ থিওরি। আর কর সুবিধা বিবেচনায় মডিগ্লানি মিলার তথ্যের উপসংহার হচ্ছে ঋণের ব্যবহার বাড়লে প্রতিষ্ঠানের মূল্য বাড়ে। আচ্ছা, ট্যাক্সের কারণে হচ্ছে আমরা দেখব যে নন ট্যাক্স সিচুয়েশনে হচ্ছে ভ্যালু অফ লেভার্ড ফার্ম। লেভার্ড ফার্ম মানে কি? যেখানে বন্ড ইকুইটি দুইটাই আছে। লেভার্ড ফার্ম, আনলেভার্ড ফার্ম হচ্ছে টোটালি 100% ইকুইটি। তো সেটা দেখব যে কর সুবিধা যদি থাকে তাহলে হচ্ছে প্রতিষ্ঠানের মূল্য বাড়ে, মানে ভ্যালু অফ দ্য ফার্ম তখন বেশি হয়। ভ্যালু অফ দ্য লেভার্ড ফার্ম দেখা যায় আনলেভার্ড ফার্মের সাথে একটা ট্যাক্স শিল্ড যোগ হয়। আচ্ছা, কর্পোরেট কর কীভাবে মূলধন কাঠামোকে প্রভাবিত করে? ঋণের ব্যবহার হার কর সার পায়জা প্রতিষ্ঠানকে ঋণ ব্যবহার করতে উৎসাহিত করে। যে কর্পোরেট করের কারণে হচ্ছে কস্ট অফ ডেটটা কম হয়, যেটা প্রতিষ্ঠানকে ডেট ইউজ করতে উৎসাহিত করে। মূলধন কাঠামো ব্যয় তত্ত্ব কেন আর্থিক ব্যবস্থাপকের কাছে গুরুত্বপূর্ণ? তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজারের কাছে মূলধন কাঠামো বা ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো ব্যয় তত্ত্ব কেন আর্থিক ব্যবস্থাপকের কাছে গুরুত্বপূর্ণ? কারণ ঋণ ইকুইটির সঠিক মিশ্রণ ব্যবহার করে তহবিল সংগ্রহের খরচ কমানো শেখায়। আচ্ছা, তাহলে ডেট আর ইকুইটির মধ্যে যে খরচের, তহবিল সংগ্রহের যে কস্ট, এটার মধ্যে হচ্ছে কম খরচ যেটা, সেটা থেকে নেওয়া শেখায় যে যেটার খরচ কম সেটা থেকে হচ্ছে যাতে ফান্ড কালেক্ট করা হয়। নেট পরিচালন আয় তত্ত্ব বা নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ অনুযায়ী মূলধন কাঠামো পরিবর্তন করলে কি ঘটে? তাহলে প্রতিষ্ঠানের মূল্য ও মূলধন ব্যয়ে কোনো পরিবর্তন হয় না। তাহলে নেট পরিচালন আয় তথ্য অনুযায়ী হচ্ছে মূলধন কাঠামো মানে ক্যাপিটাল স্ট্রাকচার। এই তথ্যটা বলে যে ক্যাপিটাল স্ট্রাকচার যদি আমরা বন্ড বেশি ইউজ করি, ইকুইটি কম ইউজ করি, বা ইকুইটি বেশি ইউজ করি, বন্ড কম ইউজ করি, তাহলে হচ্ছে এই তথ্য অনুযায়ী হচ্ছে মূল্য ও মূলধনের ব্যয় কোনো পরিবর্তন ঘটে না, মানে ফার্মের ভ্যালু আর কস্ট অফ ক্যাপিটালে কোনো পরিবর্তন হয় না। আর কোন তথ্যটি আর্থিক সংকটের ব্যয় বিবেচনা করে? এটা হচ্ছে ট্রেড অফ থিওরি, কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস বিবেচনা করে। আচ্ছা, আমরা কিছু কোশ্চেন দেখি এখন। যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ সোর্স? তাহলে কস্ট অফ ক্যাপিটালের সবচেয়ে কস্টলি সোর্স হচ্ছে নিউ ইকুইটি শেয়ার, মানে কমন শেয়ার ইস্যু করা। এটা হচ্ছে সবচেয়ে খরচ বেশি এখানে। দ্যাট ইজ দ্য rate of return for the most viable investment opportunity for a company that they will forgo by selecting any other project. তাহলে implicit cost হচ্ছে rate of return that most viable investment opportunity for a company that they will forgo by selecting any other project. তাহলে অন্য প্রজেক্ট যদি নেয় তাহলে হচ্ছে এই তাদের রেট অফ রিটার্ন হচ্ছে এই ইমপ্লিসিট কস্টটা প্রজেক্টের। ইন্টারেস্ট রেট ইজ 12%, ট্যাক্স রেট 40%, দেন আফটার ট্যাক্স কম্পোনেন্ট কস্ট অফ ডেট। তাহলে 12% যদি ইন্টারেস্ট রেট হয় আর ট্যাক্স রেট যদি 40% হয় তাহলে কী হবে? 12% ইন্টু 1 মাইনাস 0.40, তাহলে এখান থেকে আসে 7.72, 7.2%। তাহলে এটা হচ্ছে আমাদের কস্ট অফ ডেট হবে আফটার ট্যাক্স অ্যাডজাস্ট করে। দ্য কোম্পানিজ কস্ট অফ ক্যাপিটাল ইজ কল্ড হার্ডেল রেট। আগে দেখছি আমরা যে কস্ট অফ ক্যাপিটালকে হার্ডেল রেট বলা হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফর্মুলা অফ কস্ট অফ ক্যাপিটাল? তাহলে কস্ট অফ ক্যাপিটাল বলতে এখানে WCCর ফর্মুলা কোনটা? যে কস্ট অফ ডেট ইকুয়াল ডেট বাই টোটাল অ্যাসেট বা ভ্যালু, আর ইকুইটি কস্ট অফ ইকুইটি ইন্টু ইকুইটি বাই টোটাল অ্যাসেট। এটা হচ্ছে আমাদের WCC বা কস্ট অফ ক্যাপিটাল। এরপর আসি ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার শুরুতে বলছি যে আমরা ডেট কতটুকু ইউজ করবো আর ইকুইটি কতটুকু ইউজ করবো, কত পার্সেন্ট ডেট কত পার্সেন্ট ইকুইটি, এটার হচ্ছে যে স্ট্রাকচার মানে সেটাই হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। এখন অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে যে ফার্মের জন্য কোনটা বেস্ট, 40-60 বেস্ট না 50-50 না 70-30, কতটুকু ডেট কতটুকু ইকুইটি ইউজ করা ফার্মের জন্য বেস্ট, সেটা হচ্ছে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার। আচ্ছা, ক্যাপিটাল স্ট্রাকচারকে এই নিচের জিনিসগুলো হচ্ছে
এই ফ্যাক্টরগুলো এফেক্ট করে। যেমন ক্যাশ ফ্লো পজিশন কি, যে একটা ফার্মের যদি ক্যাশ ইনফ্লো অনেক কম থাকে, তাহলে যদি ডেট বেশি ইউজ করে, তাহলে তো ফার্মটা ঝামেলায় পড়ে যাবে, কারণ তার পেমেন্টটা ফিক্সড পেমেন্টটা অনেক আছে, যে প্রত্যেক মাসে তার এত পার্সেন্ট করে ইন্টারেস্ট দিতে হয়। তার ক্যাশ ইনফ্লোটা যদি কম থাকে, তাহলে তো ওই ফার্মের ক্যাশ ফ্লোর পজিশন ভালো থাকবে না। এরপর হচ্ছে কি ইন্টারেস্ট কাভারেজ রেশিও। সেটা কি, যে হাউ ইজিলি এ কোম্পানি পে ইন্টারেস্ট অন আউটস্ট্যান্ডিং ডেট। তাহলে আউটস্ট্যান্ডিং যে ডেট আছে, ঋণ আছে, সেটার উপর মানে কত সহজে তারা হচ্ছে ইন্টারেস্ট পে করতে পারে। তাহলে ইনফ্লো যদি ভালো থাকে তাহলে সহজে পে করতে পারবে, আর ইনফ্লো যদি খুব ভালো না হয় তাহলে পেমেন্ট করতে পারবে না ভালো। আর এটাকে ক্যালকুলেট করা হয়, আমরা দেখব রেশিও অ্যানালাইসিসে দেখব যে ইবিট বা ইন্টারেস্ট এক্সপেন্সের কতটুকু হচ্ছে অপারেটিং প্রফিট বা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, সেটাই হচ্ছে আমাদের ইন্টারেস্ট কাভারেজ রেশিও। আচ্ছা, আরও ফ্যাক্টর আছে গ্রোথ অ্যান্ড স্টেবিলিটি অফ সেলস। যে সেলস এখন হচ্ছে আমার প্রত্যেক মাসে 10 লাখ টাকা করে সেলস হচ্ছে, এটা কি স্টেবল কিনা, এটা হচ্ছে কি, এটা কি শুধু এই মাসেই হচ্ছে, পরের মাসে হবে, মানে এই জিনিসটা সেলটা স্টেবল কিনা, বা বাড়বে কিনা, এই মাসে 10 লাখ, পরের মাসে 11 লাখ, তারপর 12 লাখ, এরকমভাবে বাড়বে কিনা, আর স্টেবল কিনা সেল, এটাও একটা ফ্যাক্টর যেটা ক্যাপিটাল স্ট্রাকচারকে এফেক্ট করে। নেচার অ্যান্ড সাইজ অফ বিজনেস। তাহলে বিজনেসের সাইজ কতটুকু। এখন একটা বিজনেস যদি একটা বড় অ্যামাউন্ট লোন নিয়ে ফেলে, তার পেমেন্টটা হচ্ছে ফিক্সড পেমেন্ট দিতে দিতে কিন্তু ওই বিজনেসের অবস্থা খারাপ হয়ে যাবে। কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ফ্লোটেশন কস্ট। তাহলে কস্ট অফ ক্যাপিটাল তো থাকবেই, যে ফিক্সড পার্সেন্টেজটা দিতে হয়, আর ফ্লোটেশন কস্ট হচ্ছে, ধরেন আমি 10 লাখ টাকা নিব, এর শুরুতে যে একটা আপফ্রন্ট ফি বা চার্জ দিতে হয় 1%, 1.5% কেটে রাখে, তো এটা হচ্ছে ফ্লোটেশন কস্ট, ওই লোনের সাথে রিলেটেড। আচ্ছা, এটা হচ্ছে ট্যাক্স রেট। যেহেতু ডেটের ক্ষেত্রে ডেট ইউজ করলে আমরা এই ট্যাক্স রেটের কারণে হচ্ছে কি একটা ট্যাক্স অ্যাডভান্টেজ পাই, আমাদের খরচটা কমে যায়, সেজন্য আমরা কোন সোর্স থেকে কতটুকু ফান্ড কালেক্ট করবো, এটার একটা ফ্যাক্টর হচ্ছে ট্যাক্স রেট। আর ক্যাপিটাল মার্কেটের কন্ডিশন কেমন, ক্যাপিটাল মার্কেট কি এখন ভালো নাকি ক্যাপিটাল মার্কেটের অবস্থা খারাপ, সেটা থেকেও, কারণ ক্যাপিটাল মার্কেট থেকে আমরা শেয়ার ইস্যু করে ফান্ড কালেক্ট করবো কি না আদৌ, সেটা হচ্ছে এটা থেকে বোঝা যায়, সেজন্য এটাও হচ্ছে একটা ফ্যাক্টর। এবার আসি আমাদের গুরুত্বপূর্ণ টপিক, যে ক্যাপিটাল স্ট্রাকচারের যে থিওরিগুলো। প্রথমে হচ্ছে মডিগ্লানি মিলার অ্যাপ্রোচ। আমরা জানি যে মডিগ্লানি মিলার অ্যাপ্রোচের দুইটা প্রপোজিশন আছে। তাহলে প্রথমটা দেখি, যে নো ট্যাক্স সিচুয়েশনে কি, ভ্যালু ইজ আনএফেক্টেড, মানে ভ্যালু অফ লেভার্ড ফার্ম ইকুয়াল ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম। এটা হচ্ছে নো ট্যাক্স সিচুয়েশনে। লেভার্ড ফার্ম আগেই বললাম, লেভার্ড ফার্ম মানে হচ্ছে যেটা ডেট ইকুইটি দুইটা ইউজ করে, আনলেভার্ড ফার্ম হচ্ছে শুধু ইকুইটি ইউজ করে। আচ্ছা, আর প্রপোজিশন 2-তে আছে কি, হাউ এ কোম্পানিজ কস্ট অফ ইকুইটি ইজ এফেক্টেড বাই ইটস ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে একটা কোম্পানির কস্ট অফ ইকুইটি কীভাবে হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার দিয়ে এফেক্টেড হয়। মানে ধরেন 40% ডেট, 60% ইকুইটি ইউজ করলে ইকুইটির কস্টটা কেমন হয়, আর যদি এটা চেঞ্জ করে, ক্যাপিটাল স্ট্রাকচারটা চেঞ্জ করে 50-50 করে, সেক্ষেত্রে কী হবে, এগুলো আমরা একটু পরে দেখব। এরপর হচ্ছে নেট ইনকাম অ্যাপ্রোচ টু ক্যাপিটাল স্ট্রাকচার। সেটা কি, নেট ইনকাম অ্যাপ্রোচ সাজেস্ট দ্যাট এ কোম্পানি ক্যান এনহ্যান্স ইটস ভ্যালু অ্যান্ড লোয়ার ইটস WACC বাই ইনক্রিজিং দ্য প্রপোর্শন অফ ডেট। তাহলে এটা বলে যে যত পারো ডেট ইউজ করো, কারণ ডেট ইউজ করলে কি হবে, তোমার হচ্ছে WACCটা কমবে। মানে নেট ইনকাম অ্যাপ্রোচ বলে যে যত বেশি ডেট ইউজ করবো তত বেশি হচ্ছে ফার্মের কস্ট কমবে, WACC কমবে। এটার কিছু অ্যাজাম্পশন আছে, এরা কিছু বিষয় ধরে নিচ্ছে, যেটা কি, যে কস্ট অফ ডেট অলওয়েজ লোয়ার দ্যান কস্ট অফ ইকুইটি। এগুলো হচ্ছে এই নেট ইনকাম অ্যাপ্রোচের অ্যাজাম্পশন, যে কস্ট অফ ডেট কি অলওয়েজ কস্ট অফ ইকুইটির চেয়ে কম। আরেকটা কি, ট্যাক্স নাই, এখানে হচ্ছে নো ট্যাক্স সিচুয়েশন। এটা দ্য ইউজ অফ ডেট ডাজ নট চেঞ্জ ইনভেস্টর পারসেপশন। এই যে তারা ধরে নিছে যে আমি যত ডেট বাড়াই খরচ কমবে, কেন, কস্ট অফ ডেটটা কম, তাদের অনুযায়ী হচ্ছে কস্ট অফ ডেট ইকুইটির চেয়ে কম। আর হচ্ছে ইনভেস্টরের পারসেপশন চেঞ্জ হবে না, কিন্তু আদৌ কি হবে না, ইনভেস্টররা কী ভাবে, যেই কোম্পানি বেশি ডেট ইউজ করছে, তাহলে এরা হচ্ছে রেগুলার ডিভিডেন্ড দিতে পারবে না, বা দিলেও পার্সেন্টেজটা কম হবে, তাহলে শেয়ারের অ্যাট্রাকটিভনেস কমে যাবে। শেয়ারের অ্যাট্রাকটিভনেস কমে গেলে আলটিমেটলি শেয়ার প্রাইস ফল করবে। সো এগুলো হচ্ছে অ্যাজাম্পশন। তো এই অ্যাজাম্পশনগুলো যদি ঠিক অ্যাজাম্পশনগুলো ধরে নিয়ে, তখন হচ্ছে যত বেশি একটা ফার্ম ডেট ইউজ করতে পারে।
আচ্ছা, পেকিং অর্ডার থিওরি কি? যে পেকিং অর্ডার থিওরি হচ্ছে যে ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে একটা অর্ডার দেখায় যে কোথা থেকে ফান্ড কালেক্ট করা উচিত। শুরুতে হচ্ছে রিটেইন আর্নিং, শুরুতে হচ্ছে একটা কোম্পানি যখন ফান্ড দরকার তখন আগে রিটেইন আর্নিং থেকে নেবে, তারপর ডেট ইস্যু করবে, তারপর হচ্ছে ইকুইটি থেকে ইকুইটি থেকে হচ্ছে মানে শেয়ার ইস্যু করে ফান্ড কালেক্ট করবে। এটা হচ্ছে পেকিং অর্ডার থিওরি। আচ্ছা, এরপরে স্ট্যাটিক ট্রেড অফ থিওরি কি? যে ট্রেড অফ থিওরি রিকগনাইজ দ্য বেনিফিটস অফ ইনক্রিজ ট্যাক্স শিল্ড, এই যে ট্যাক্স শিল্ডের বেনিফিট দেখা হোয়েন ডেট ইনক্রিজেস, বাট অলসো অ্যাকনোলেজ, এটা দেখেন যে আমরা ডেট ইউজ করলে ট্যাক্স শিল্ড পাবো, অ্যাট দ্য সেম টাইম ফাইন্যান্সিয়ালি ডিস্ট্রেস হওয়ার চান্স আছে। তো এই দুটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, এটা দেখাই হচ্ছে এই ট্রেড অফ থিওরি। আমরা এখন এই ফিগারটাতে দেখি যে এই প্রপোজিশন নো ট্যাক্স সিচুয়েশন আসে 58 সালে, আর উইথ ট্যাক্স সিচুয়েশন হচ্ছে 63 সালে। এখন নো ট্যাক্স সিচুয়েশনের ক্ষেত্রে ভ্যালু অফ লেবার্ড ফার্ম ইকুয়াল ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম, আর ট্যাক্স সিচুয়েশনের ক্ষেত্রে কি ভ্যালু অফ লেবার্ড ফার্ম ইকুয়াল ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম। আর এই যে এটা হচ্ছে ট্যাক্স শিল্ড, এই জন্য হচ্ছে ট্যাক্স সিচুয়েশনে ফার্মের ভ্যালু বাড়ে, যেখানে নো ট্যাক্স সিচুয়েশনে আনলেবার্ড ফার্ম আর লেবার্ড ফার্মের ভ্যালু সেম, ট্যাক্স সিচুয়েশনে হচ্ছে ফার্মের ভ্যালু বাড়ে। এখন প্রপোজিশন 2 কি বলে? যে কস্ট অফ ইকুইটি সেটা কিন্তু এফেক্টেড হয় না, এখানে ট্যাক্স রেট না থাকায় অ্যাজ ইউজুয়াল কস্ট অফ ইকুইটি, কিন্তু এই ট্যাক্স সিচুয়েশনে হচ্ছে এই কস্ট অফ ইকুইটিটা কমে যায়। কতটুকু কমে যায়? এই যে ট্যাক্স শিল্ডটা অ্যাডজাস্ট করে, ট্যাক্স রেটটাকে অ্যাডজাস্ট করে হচ্ছে রেটটা কমে যায়। আচ্ছা, আর স্ট্যাটিক ট্রেড অফ থিওরি অনুযায়ী হচ্ছে ভ্যালু অফ লেবার্ড ফার্ম ইকুয়াল ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম প্লাস ট্যাক্স শিল্ড, কিন্তু সেখান থেকে আবার প্রেজেন্ট ভ্যালু অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্টটা মাইনাস করতে হয়। এরপরে সেই লেবারেজ বলতে হচ্ছে একটা ফার্ম মানে ডেট ইউজ করবে কতটুকু, টেম্পলিফাই রিটার্নস ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট, তাহলে একটা ইনভেস্টমেন্ট থেকে ম্যাক্সিমাম রিটার্ন পাওয়ার জন্য কতটুকু হচ্ছে ডেট ইউজ করবে সেটা বোঝাই হচ্ছে এই লেবারেজ। আচ্ছা, লেভারেজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অপারেটিং লেভারেজ আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লেভারেজ। অপারেটিং লেভারেজ কি? যে একটা ব্রেক ইভেন পয়েন্ট, কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট, আর এটা হেল্প করে কি অল কস্ট অ্যান্ড জেনারেট এ প্রফিট, তাহলে সব কস্ট কাভার করে প্রফিট জেনারেট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেলিং প্রাইস। তাহলে অপারেটিং লেভারেজ হচ্ছে কি ইউজ টু ক্যালকুলেট কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট অ্যান্ড হেল্প টু সেট অ্যাপ্রোপ্রিয়েট সেলিং প্রাইস টু কাভার অল কস্ট অ্যান্ড জেনারেট প্রফিট। আচ্ছা, যদি হাই অপারেটিং লেভারেজ থাকে তাহলে লার্জার অ্যামাউন্ট অফ ফিক্সড কস্ট, প্রত্যেক মাসে একটা লার্জার অ্যামাউন্ট অফ ফিক্সড কস্ট বেয়ার করতে হবে কোম্পানিকে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল লেভারেজ কি? যে refers to the borrowing of capital by a corporation from lenders such as banks to pass. আচ্ছা, ফাইন্যান্সিয়াল লেভারেজ হচ্ছে যে অনেক বেশি ডেট ইউজ করা, মানে ডেট যত বাড়বে ফাইন্যান্সিয়াল লেভারেজও তত বাড়বে। আরেকটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লেভারেজ, ওয়ার্কিং ক্যাপিটাল অন কোম্পানিজ প্রফিটেবিলিটি। আচ্ছা, লেভেল অফ ওয়ার্কিং ক্যাপিটাল, কতটুকু ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে সেটা বোঝায় ওয়ার্কিং ক্যাপিটাল লেভারেজ দিয়ে। আচ্ছা, ডিওএল হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। ডিগ্রি অফ অপারেটিং লেভারেজটা ক্যালকুলেট, এটা কি? সেটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল রেশিও যেটা মেজার করে সেন্সিটিভিটি অফ এ কোম্পানিজ অপারেটিং ইনকাম টু ইটস সেলস, মানে সেলসের কতটুকু অপারেটিং ইনকাম। যদি আমরা ফর্মুলাটা দেখি যে পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলসের কতটুকু হচ্ছে অপারেটিং প্রফিট, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, মানে অপারেটিং প্রফিট, সেলসের কতটুকু হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটা হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। ফাইন্যান্সিয়াল লেভারেজ কি? যে অপারেটিং প্রফিটের কত অংশ হচ্ছে ইপিএস, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, ইবিটের কতটুকু, সেটা হচ্ছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ। আচ্ছা, যেটা দেখাই হচ্ছে ফ্লাকচুয়েশন ইন দ্য অপারেটিং ইনকাম, অপারেটিং ইনকামের মধ্যে যে ফ্লাকচুয়েশন সেটা হচ্ছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ থেকে বোঝা যায়। আর এই দুটার কম্বাইন হচ্ছে ডিগ্রি অফ টোটাল লেভারেজ, যেটা ইকুয়াল ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ ইন্টু ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ, এটা হবে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস। এরপরে সে কর্পোরেট ট্যাক্স আর পার্সোনাল ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স হচ্ছে একটা ডিরেক্ট ট্যাক্স যেটা বিজনেস
গভর্নমেন্ট বিজনেসের উপর ইম্পোজ করে যে ট্যাক্সটা সেটাই। এখন কারা কারা এই কর্পোরেট ট্যাক্স দেয়? অল কর্পোরেশন অরিজিনেটেড ইন দ্য কান্ট্রি, ছোট বড় মাঝারি যাই হোক, একটা দেশে উৎপন্ন সব কোম্পানি হচ্ছে এই কর্পোরেট ট্যাক্সটা দেয়। কর্পোরেশন রানিং ইন এ বিজনেস ইনসাইড দ্য কান্ট্রি, দেশের ভিতরের সব বিজনেস এই কর্পোরেট ট্যাক্স দেয়। ফরেন এন্টারপ্রাইজ উইথ এ পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট ইন দ্য কান্ট্রি, ফরেন কোনো বিজনেস যেটার হচ্ছে পার্মানেন্ট অফিস আছে দেশে। কর্পোরেশন দ্যাট আর রেসিডেন্ট ফর ট্যাক্স পারপাস ইনসাইড দ্য কান্ট্রি, আরও কর্পোরেশন যেগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল অফিস আছে। তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে কর্পোরেট ট্যাক্স পে করে। আর পার্সোনাল ট্যাক্স আমরা বুঝি যে সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল আর ফুল টাইম এমপ্লয়ি যারা, তাদের উপর যে ট্যাক্সটা, তাদের ইনকামের উপর মেইনলি ইনকাম স্যালারি উপর যে ট্যাক্সটা ইম্পোজ করা হয় সেটা হচ্ছে পার্সোনাল ট্যাক্স। এখন আমরা আরও কিছু কোশ্চেন দেখি যে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার যে আছে, যে ক্যাপিটাল স্ট্রাকচার কি, আমরা কোন সোর্স থেকে কতটুকু ফান্ড কালেক্ট করব, সেটার মেইন অবজেক্টিভ হচ্ছে ম্যাক্সিমাইজ ওনার্স রিটার্ন অ্যান্ড মিনিমাইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল। এটা কিন্তু দেখেন পুরো বিজনেসেরই আসলে মেইন ফোকাস, যে আমরা সবসময় কী চাবো, যে আমাদের ওনার শেয়ার হোল্ডার তাদের 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 প্রফিটটা, তাদের রিটার্নটা ম্যাক্সিমাইজ করা আর মিনিমাইজ করা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। এরপর হচ্ছে দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, ইপিএসের চেঞ্জ অ্যাজ এ রেজাল্ট অফ পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিট, ইপিএস আর এবিটের চেঞ্জটা হচ্ছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ। দ্য প্রসেস অফ ফাইন্যান্সিং দ্য অ্যাসেট অফ এ বিজনেস ইজ নোন অ্যাজ, তাইলে এই যে প্রসেসে আমরা হচ্ছে ফাইন্যান্সিংটা করি, কোন সোর্স থেকে কতটুকু ফান্ড কালেক্ট করব, সেটাই হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। এরপর হচ্ছে দ্য অ্যাবিলিটি অফ এন এন্টিটি টু ইউজ ফিক্সড ফাইন্যান্সিয়াল চার্জ টু ম্যাগনিফাই দ্য ইফেক্ট অফ চেঞ্জেস ইন অপারেটিং ইনকাম অন দ্য আর্নিংস পার শেয়ার, এটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল লেভারেজ। ফাইন্যান্সিয়াল লেভারেজের ডেফিনেশন অনেকেই কোশ্চেন করেন যে কোশ্চেন কীভাবে আসবে, এই যেরকম কিন্তু একটা ডেফিনেশন দেওয়া থাকবে যে এই জিনিসটা বলতে কী বোঝায়, আপনাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, জাস্ট ডেফিনেশনটা দেওয়া বলা হবে এটা কি, তাহলে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লেভারেজ। অপারেটিং লেভারেজ কি? অপারেটিং লেভারেজ হচ্ছে বিজনেস রিস্কের সাথে রিলেটেড। এরপর কোনটি অর্থায়নের খরচ সর্বনিম্ন? বন্ড, আমরা জানি যে বন্ড ডিবেঞ্চার এগুলোর খরচ হচ্ছে সর্বনিম্ন, এটা ঢাকা ভার্সিটিতে আসছে 2019-20 সেশনে। আচ্ছা, একটা ফার্মের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় 20%। সাধারণ শেয়ার মানে হচ্ছে ইকুইটি, কমন ইকুইটি শেয়ার, তাহলে আরই ইকুয়াল বলা হচ্ছে 20%। অগ্রাধিকার শেয়ারের মূলধন আরপি ইকুয়াল 15%, এবং ঋণ মূলধন মানে আরডি কস্ট অফ ডেট সেটা হচ্ছে 10%। বলা আছে সাধারণ শেয়ারের মূলধন ভার ওয়েট ডাব্লিউই হচ্ছে 40%। অগ্রাধিকার শেয়ারের মূলধন ভার ঋণ মূলধন ভারের সমান, তাহলে 40% যদি হয় আর প্রিফারেন্স শেয়ারের ডেটের ওয়েট যদি ইকুয়াল হয়, তাহলে প্রিফারেন্স শেয়ারের ওয়েট হচ্ছে 30, আবার ডেটের ওয়েটও হচ্ছে 30। তাহলে এখান থেকে ক্যালকুলেট করতে বলছে ভার আরোপিত মূলধন ব্যয়। ভার আরোপিত মূলধন ব্যয় মানে ডাব্লিউএসসিসি। তাহলে ডাব্লিউএসসিসি কি হবে, যে আরডি ইন্টু, আচ্ছা করের হার 40% অন মাইনাস ট্যাক্স ইন্টু ডাব্লিউডি প্লাস আরপি ইন্টু ডাব্লিউপি প্লাস আরই ইন্টু ডাব্লিউই। তাহলে এটা যদি আমরা ভ্যালুগুলো বসায় দিই, ভ্যালুগুলো বসায় দিলে দেখব যে এই 14.3 আসে আমাদের ডাব্লিউসিসি। আচ্ছা, মার্কেট রিটার্ন যদি রিস্ক ফ্রি রিটার্নের চেয়ে লেস হয় তাহলে হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম মানে কি? প্রিমিয়াম মানে আরএম মাইনাস আরএফ। তাহলে প্রিমিয়ামটা কি হবে? প্রিমিয়ামটা হচ্ছে আরএম যদি লেস হয় তাহলে মাইনাস হবে, প্রিমিয়ামটা নেগেটিভ হবে যদি আরএমটাই ছোট হয়। আচ্ছা, একটা স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে যে ফার্মের যে মূলধন খরচ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সেটার থেকে আন্ত আয় উপার্জন হার মানে আইআরআরটা বড় হইতে হবে রিকোয়ার্ড রিটার্নের চেয়ে। কোন পদ্ধতির ক্ষেত্রে বিনিয়োগের জন্য প্রকল্পের আয়ের হার মূলধন ব্যয় অপেক্ষা বেশি হতে হবে? তাহলে যে আইআরআরের ক্ষেত্রে যে যতটুকু আয় করব সেটা মূলধন ব্যয়ের থেকে বেশি হতে হবে ইন্টারনাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে। আচ্ছা, এরপর ছিল কোনটি মূলধন ফেরত পদ্ধতির অসুবিধা? এটা হচ্ছে
অর্থের সময় মূল্য বিবেচনা করে না, আর মূলধন ফেরত সময়ের পরবর্তী নগদ প্রবাহ বিবেচনা করে না। আচ্ছা, মানে পেব্যাক পিরিয়ডের কথা যদি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে না। আবার হচ্ছে আমি 3 বছর পেব্যাক পিরিয়ড ধরতেছি, 3 বছর, কিন্তু এরপর যে 4 নাম্বার 5 নাম্বার বছরের ইনফ্লো বা আউটফ্লো কেমন হবে সেটা কনসিডার করে না। মূলধন বাজেটিংয়ের বাট্টাবিহীন নগদ প্রবাহ মানে ডিসকাউন্টেড না, নন ডিসকাউন্টেড হচ্ছে ওই যে পেব্যাক পিরিয়ড, আর ছিল এআরআর। নেট বর্তমান মূল্য পদ্ধতি কোন বিষয়টি বিবেচনা করে না? তাহলে অর্থের সময় মূল্য বিবেচনা করে, ঝুঁকি নগদ প্রবাহ বিবেচনা করে, লাভজনকতা বিবেচনা করে না। মানে প্রফিটেবিলিটি বিবেচনা করে কিন্তু কতটুকু প্রফিটেবল সেই জিনিসটা বিবেচনা করে না। হুইচ রেট ইজ দ্য বেজ অফ কস্ট অফ ক্যাপিটাল? তাহলে ইন্টারেস্ট রেট হচ্ছে বেজ অফ কস্ট অফ ক্যাপিটাল। আর দুইটা কোশ্চেন যে রিটেইন আর্নিং ইউজ করা হয় কেন? দেখেন রিটেইন আর্নিং কোনটা? নেট প্রফিটের একটা অংশ। তাহলে ডেটের যে পেমেন্ট এটা কিন্তু আমরা আগেই দিয়ে দিছি, সো এটা কিন্তু রিটেইন আর্নিং ইউজ করে সেটা করা হয় না, কারণ এটা আগেই পে করা হয়েছে। ডিভিডেন্ড তো একটা অংশ ডিভিডেন্ড দেওয়া হয় আর একটা অংশ রিটেইন আর্নিং হিসেবে রাখা হয়। পে স্যালারি টু দ্য এমপ্লয়িদের স্যালারিও আগেই দিয়ে দেওয়া হয়েছে। আমরা কি করি যে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে গ্রোস প্রফিট পাই, গ্রোস প্রফিট থেকে সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মাইনাস করে ওখানে হচ্ছে স্যালারিটা চলে যায়। তো আমাদের বাদ থাকে কি এক্সপ্যান্ড দ্য ফার্মের এক্সপেনশনের জন্য রিটেইন আর্নিংটা ইউজ করা হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার টু ক্যালকুলেট WSCC? তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার ইউজ করে, কস্ট অফ ইচ সোর্স ইউজ করা হয়, ওয়েট ইউজ করা হয়, অ্যামাউন্ট অফ প্রোডাকশন কতটুকু প্রোডাকশন করব এটা আসলে WSCCর সাথে রিলেটেড না। তাই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।